যে তুমি বলো তোমার বন্ধুকে, আমি বলবো তুমি কে। আমি সেই দিক থেকে আমি খুব ভাগ্যবান। আমি মনে করি যে ডক্টর নজরুল ইসলাম আমার বন্ধু, এখন আমি কে সেটা অনেকটাই পার পেয়ে যায়। আমি যেই হই সেই হিসাবে আমি একটা বিশাল একটা লিফট পেয়ে যাচ্ছি নজরুল ভাইয়ের বন্ধু হিসাবে। তো সেই হিসাবে ডক্টর নজরুল ইসলাম এমন একজন ব্যক্তি যিনি শুধু ধীমান নন, তিনি একজন মানে ভিশনারি ইনোসেন্ট। আপনারা জানেন যে বাংলাদেশের পরিবেশের যে অবক্ষয় সেই বিষয়ে অনেকেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এমনকি বাইরের দুনিয়াতে অনেক পরিবেশ নিয়ে কাজ করে, অনেক এনজিও কাজ করে। এমন নয় যে পরিবেশের যে ভাবনা সেটা ডক্টর নজরুল ইসলামের মাথা থেকে প্রথম এসেছে, সেটার মধ্যে উনিও দাবি করবেন না। কিন্তু ওনার যেটা হচ্ছে যে অবদান, সেটা হচ্ছে উনি প্রথম চিন্তা করেছেন যে প্রবাসী এবং প্রবাসীদের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন করতে হবে। বাইরে বসে আমরা যদি নেটওয়ার্কিং এর মাধ্যমে শুধু পরিবেশ নিয়ে কথা বলি, সেমিনার করি, লিখে যাই, আমাদের পা যেহেতু বাংলাদেশে আমরা প্রবাসী, খুব কার্যকর হবে না ব্যাপারটা। এই জন্য তিনি একটা মডেল আনলেন যে আমাদের বাংলাদেশে যারা পরিবেশ নিয়ে কাজ করে এটাকে আমরা মানে দল নিরপেক্ষ রাখবো, রাজনীতি নিরপেক্ষ রাখবো, তাহলে সবাইকে পাওয়া যাবে। এবং তখন সমস্ত পরিবেশবাদীদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো, এনে তাদেরকে দিয়ে একটা বড় সংগঠন তৈরি করবো, সেটা নাম হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাংলাদেশে বর্তমানে পরিবেশবাদীদের সবচেয়ে বড় এবং জাতীয় প্রেস্টিজিয়াস সংগঠন। এবং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ, সেই শব্দটা মানুষ ইউজ করে না, তৃতীয় বিশ্ব মানে উদীয়মান দেশ, এরকম দেশে এরকম পরিবেশবাদীদের এত বড় জাতীয় আন্দোলন খুব বেশি নেই। ভারত যত বড় দেশ, সেখানে জাতীয় লেভেলের এরকম আন্দোলন নেই। সে আন্দোলনটা সংগঠিত করতে সাহায্য করেছে ডক্টর নজরুল ইসলাম বাবা। তাহলে লালন যে বলেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, অনেকটা এরকম ব্যাঙের পেট থেকে আসলে বাবার জন্ম হয়েছে। এবং বাবারও একমাত্র নজরুল ভাই প্রধান উদ্যোক্তা। তো ওনার অবদানটা কোথায়? ওনার অবদানটা হচ্ছে প্রবাসী এবং প্রবাসীদের মধ্যে সংগঠিত হয়ে যে কাজটা এগিয়ে নিতে হবে, এইটা। 2 নম্বর হচ্ছে নিজস্ব অর্থায়নে যে আমরা আন্দোলনটা করতে হবে। কারণ বাংলাদেশে প্রচুর এনজিও আছে, শত শত এনজিও এই যে পরিবেশ নিয়ে কাজ করে। আমরা মনে করি আমরা যদি নিজস্ব সক্ষমতায় নিজের অর্থায়নে আমরা কাজটা সামনে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের যে স্বাধীনতা থাকবে, যে স্বতন্ত্র থাকবে, যে নির্মোহভাবে আমরা ব্যাপারগুলিকে বিশ্লেষণ করতে পারি কোন পক্ষ না নিয়ে, সেটা কোন দাতা গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে, বিদেশি সরকারের কাছ থেকে টাকা নিয়ে সম্ভব না। এটা আরেকটা নতুন একটা সংযোজন সৎটাইত ভাবে এবং প্রবাসী প্রবাসীদের যে সংগঠন। তারপর নজরুল ভাইয়ের যে বেল প্রতিষ্ঠার 4-5টা মূল লক্ষ্য ছিল, কিন্তু আপনারা জানেন যে সেটা মানে রাজনীতি নিরপেক্ষ, লাভজনক, তারপর সেগুলো আপনারা জানেন। এখানে হচ্ছে যেটা যে আমরা আমাদের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু একটা নেটওয়ার্ক, আমরা পার্সোনালি ইন পার্সন বেশি দেখা হয়, বেনের দেখা খুব কম হয়। এই যে মাঝে মধ্যে আমরা এরকম অনুষ্ঠানগুলি করি, তখন দেখা হয়। আমরা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকি, কিন্তু আমাদের কাজগুলি হয় বাবার মাধ্যমে। বাবার অনেক বন্ধু আমরা দেখতে পাচ্ছি পর্দায়, তারা জয়েন করেছে বাংলাদেশ থেকে, যে বাবা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। দেখুন, আমি এই পর্যায়ে আরেকটা কথা বলি, আমাদের স্টেজে কয়েকজনকে ডেকে আনবো। কথাটা হচ্ছে অনেকটা এরকম যে রাসান একজন বড় লেখক আছে নিকোলাই অস্ট্রস্কি, আপনারা জানেন, মানে জানি। তিনি তার একটা বিখ্যাত উক্তি আছে, আমি এটা প্যারাফ্রেজ করব, যে জীবন মানুষকে শুধু একবারে দেওয়া হয় এবং এই জীবনটাকে এমন ভাবে মানে অতিবাহিত করা প্রয়োজন যাতে জীবনের শেষ প্রান্তে এসে আমরা যখন ফিরে তাকাই তখন কোন ধরনের অনুশোচনা বোধ না থাকে, যাতে বোঝা যায় নিজেরা দাবি করতে পারি আমার সমস্ত জীবন মানব কল্যাণে এবং বিশ্বের শান্তির জন্য উৎসর্গ করতে পেরেছিলাম। সেরকম যদি আমরা বলি, এর জ্বলন্ত উদাহরণ তার বাতিঘর হচ্ছে আমাদের নজরুল ভাই। নজরুল ভাই, আমি নিশ্চিত যে জীবনের এই প্রান্তে এসে তিনি যখন ফিরে দেখাবেন, অন্তত আমার দৃষ্টিতে তার কোনো ধরনের অনুশোচনা বোঝা থাকবে না। তিনি যে বাতিঘর হিসাবে কাজ করেছেন পরিবেশ আন্দোলনে, আমাদের প্রতিকৃত হিসাবে কাজ করেছেন, আমাদের জন্য দিক নির্দেশক হিসাবে কাজ করেছেন। সেই হিসাবে ডক্টর নজরুল ইসলামের সাথে ওনার নাম আমি শুনেছি 50 বছর আগে, আমি যখন ছবি পড়তাম নিজে, ওনার সাথে সরাসরি দেখা হয় এমন ইউনিভার্সিটিতে যেদিন বেন আমরা প্রথম সংগঠিত করি 1999 সালে, আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন।
সেই দিন থেকে এখন পর্যন্ত আমি ডক্টর নজরুল ভাইয়ের যে গুণাবলী, তার যে মেধা, তার যে ধীশক্তি, তার যে চিন্তা করার ক্ষমতা, তার যে বহুমুখী গুণ, সেগুলি আমি শুধু অভিভূতই হই না, আমি প্রতিদিন নতুন করে অভিভূত হই। আমি যেহেতু নজরুল ভাইয়ের মতো এত ট্যালেন্টেড লোক না, তাহলে আমি আমাদের কবিগুরুর একটা কথা ধার করে এটা শেষ করবো আমার কথাটা। কবিগুরু বলেছেন, তুমি কেমন করে গান করো শুনি গুনি, আমি অবাক হয়ে শুনি। উনি তো গান করেন না, একদিন জিজ্ঞেস করেছিল উনি কি গানও করেন, তাহলে ওনার কোনো গুণের বাকি নাই। আর পরে আমি মনে করি একটু প্যারাফ্রেজ করে আমি বলি, তুমি কেমন করে এমন মানে এমন ভাবে ভাবো এগুলি, আমি অবাক হয়ে গেছি। সেখানে আমি ডক্টর নজরুল ইসলামকে এখন আহ্বান করছি তার মঞ্চে মানে উপবিষ্ট হওয়ার জন্য। সবাই ডক্টর নজরুল ইসলামকে করতালি দিয়ে হাততালি দিবেন। আমি একটু বাড়িয়ে বলছি না, যখন আমি বলি ডক্টর নজরুল ইসলামের সাথে আমার এই সরাসরি পরিচয় যাতায়াত করতে আজকে আপনার বলতে আমি অভিভূত হয়েই যাচ্ছি, এবং আমি দেখি খুবই ভাগ্যবান মনে করি যে ওনার সাথে আমি রুম শেয়ার করি, এবং আমি যতদূর জানি তিনি আমাকে বন্ধু হিসেবে মনে করেন, খুব ঘনিষ্ঠ বন্ধু মনে করেন। কারণ যে পরিমাণ আমরা ভাবের আদান প্রদান করি, চিন্তার আদান প্রদান করি, সেই হিসাবে আমি ধরে নিচ্ছি আমি ওনার বন্ধু। সেই হিসাবে আমি বললাম যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এমন বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি আশা করি আপনারা উনি মনে করেন আমাদের প্রজন্মে যে প্রজন্ম আলোকিত মানুষ রয়েছে, যাদেরকে আমি সত্যি মানে নত শিরা শ্রদ্ধা দিয়ে তার মধ্যে নজর রাখবো, তাকে এখন আমরা আজীবন তার অবদানের জন্য সম্মাননা জানাবো। সেই জন্য আমি মঞ্চে ডেকে আনছি আমাদের আরেকজন ব্যানের দিকপাল, যিনি ব্যান প্রতিষ্ঠা প্রথম দিন থেকে ছিলেন, নজরুল ভাইকে তিনি আমার আগে থেকে ছিলেন, বাল্যকাল থেকে তিনি ছিলেন। তিনি আমাদের ব্যানের ব্যান কিন্তু খুবই একটা সংগঠন যার পদবি খুব বেশি নেই, এটা আমাদের একটা বৈশিষ্ট্য। এখানে শুধু একজন কোঅর্ডিনেটর থাকে পুরো ব্যানের, আর বাকিরা সব সমান। এখানে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি কিচ্ছু নাই। এটা একটা নতুন ধারণা নজরুল ভাই, যে একজন শুধু কোঅর্ডিনেট করবে এবং কোঅর্ডিনেটরও সুইচ করবে প্রতি 3-4 বছর পর। আমি গত 4 বছর গ্লোবাল কোঅর্ডিনেটর আছি। আমার আগে অবগত পূর্বে যে গ্লোবাল কোঅর্ডিনেটর বা বৈশ্বিক সমন্বয়কারী ছিলেন, তিনি হচ্ছে ডক্টর সালেহ তানভীর। ডক্টর সালেহ তানভীর তারপরে আমি আহ্বান করবো আরো একজন ব্যানের দিকপাল, যিনি ব্যানের প্রতিষ্ঠা প্রথম দিন দেখেছিলেন 28 বছর আগে থেকে। তিনিও আরেকজন মহিরুহ লিটারালি, যিনি একজন সাহিত্যিক, একাধারে তিনি একজন বিজ্ঞানী, এবং তিনি বাংলাদেশের যে বিজ্ঞান গল্প কাহিনী সবচেয়ে বড় লেখক আমার দৃষ্টিতে। এবং তার যে এত মাল্টিফেসেটেড ট্যালেন্ট, এত গুণ, সেই গুণের অধিকারী আমাদের ডক্টর দীপেন ভট্টাচার্য। ডক্টর দীপেন ভট্টাচার্য হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রথম দিন থেকে জড়িত আছেন। তিনিও আমাদের যে স্মারক গ্রন্থে যে একটু পরে এই বড় পরে আমরা দিব, সেটা সম্পাদনা করেছেন ডক্টর রাজিয়া নাজমি এবং দীপেন ভট্টাচার্য। তো ডক্টর দীপেন ভট্টাচার্য এই পর্যায়ে আমি আরেকজনকে এখানে ডেকে আনবো। আমরা বাইরে হয়ে আমরা স্টেজে আনছি কয়েকজন অংশকে শুধু, তারপরের অংশে আপনারা দেখবেন যে সবার জন্য আমরা উন্মুক্ত করবো। কিছু কিছু মানুষকে আমরা তাদের নামে চিনি, তাদেরকে আমরা ডেকে আনবো 1-2 মিনিট কথা বলার জন্য, নজরুল ভাইয়ের সঙ্গে কনফারেন্স করার জন্য। তারপরে যে কেউ আপনারা কথা বলতে চাইবেন, আমরা আপনাদের জন্য সেই সুযোগ করে দেব। এই পর্যায়ে আমি ডেকে আনছি আমাদের সিস্টার অর্গানাইজেশন, যেটাকে বঙ্গী প্রবীণ অর্গানাইজেশন বলা যায়। এটা হচ্ছে প্রগ্রেসিভ ফোরাম। প্রগ্রেসিভ ফোরামের যে সভাপতি হাফিজুল হক, হাফিজুল হক আমাদের এই আয়োজনের প্রথম থেকে পুরোপুরি সময়টা আমাদের সাথে ছিলেন, আর পুরো টিম টিমের সবাইকে তিনি টিমের পক্ষ থেকে তাকে আমরা এখানে ডেকে আনছি। অন্যরা এখানে সবাই খুব অ্যাক্টিভলি জড়িত ছিল, যেমন হিরো চৌধুরী ছিল, বাচ্চু ভাই ছিল, তারপরে মানে চন্নু নামে একজন ছিল, অনেকেই ছিল। আমি যদি কাউকে ভুল করে থাকি হিরো ভাই মনে করেছিল। এখানে এই পর্যায়ে আমি ডেকে আনছি আমাদের আজকে যে আয়োজন, সেই আয়োজনটার জন্য তো একটা আহ্বায়ক কমিটি হয়েছিল, একটা আয়োজন কমিটি হয়েছিল। সেই আয়োজন কমিটির যে আহ্বায়ক এবং আমাদের ব্যানের নিউ ইয়র্ক ইন্ডাস্ট্রি হ্যান্ডিক্যাপ চ্যাপ্টারের যে সমন্বয়ক, যার অক্লান্ত পরিশ্রম দ্বারা এই অনুষ্ঠান মোটে সম্ভব হতো না। এবং তিনি আমাদের এখানে যারা আছে অনেকেই তিনি যোগাযোগ করেছেন,
মিডিয়াকে বিশেষ করে মিডিয়ার কথা আসতে গিয়ে আমি এই মুহূর্তে একটু বলে নিই যে ইউএস অনলাইন বাংলা এখানে সকল ভাই আছে সেলিম ভাই উনি এখানে প্রথম মুহূর্ত থেকে এখানে আছেন সাহায্য করে যাচ্ছেন শামীম আলামিন একজন মানে টিভিএন 24 এর উনি ছিলেন তারপরে রানা হয়তো একটু আগে বলছি তো ওরা সবাই আছেন এখন এখানে এই এডিএন আমি বলছি এডিএনের কথা এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি রানা ফেরদৌস চৌধুরী যিনি হচ্ছে আমাদের এই যে আয়োজন কমিটি সেটা আহ্বায়ক এবং ব্রেনের নিউ ইয়র্ক নিউ জার্সি হ্যান্ডিক্যাপ চ্যাপ্টারের হচ্ছে সমন্বয়। তো এখন এই পর্যায়ে আমি মনে করি যে আমরা যে ডক্টর নজরুল ইসলামের যে অবদান যে সব কথা আমি বললাম তার জন্য আমরা সামান্য একটা যে রেকগনিশন অথবা স্বীকৃতি নিজের লোক তবুও আমরা তাকে স্বীকৃতি দিয়ে আমরা নিজেরা গৌরবান্বিত বোধ করছি সেই পর্যায়ে যে একটা ক্রেস্ট যেটা দেওয়ার কথা ছিল ডক্টর রেহমান সুবান সেটা ডক্টর রেহমান সুবানের পক্ষ থেকে আমি ডক্টর সালেহ তানভীরকে অনুরোধ করছি ডক্টর নজরুল ইসলামের হাতে তুলে দেওয়ার জন্য চিহ্নিত করে দেখবেন এবং তারপরে রানা ফেরদৌস চৌধুরী ফুল দিয়ে বরণ করবেন নজরুল ভাইকে এবং ওনার সহকর্মীকে। আমাদের ভাবি এখানে উপস্থিত আছে ডক্টর তানভীর ইসলাম তাদের দুজনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। আবারও আমি আমাদের যারা মানে কি বলে আমাদের যে মিডিয়া তারপরে আমাদের রানা ফেরদৌস আমি কাছে এখানে রানা ফেরদৌস আমি রানা ফেরদৌস উনি রানা ফেরদৌস উনিও বেনের সঙ্গে জড়িত প্রথম থেকে আমাদের মিডিয়ার আমি দেখি সবাইকে আমি দেখা ব্যাস করছি ধন্যবাদ জানাই টিভিএনের মতো অনেকবার বললাম কিন্তু ব্যাস এখানে আসলাম আচ্ছা তাহলে কিন্তু 8:30 চলে আসবে জি তাহলে এখন এই পর্যায়ে জি কংগ্রেচুলেশন বলছি ভাই অভিনন্দন আপনাকে এই পর্যায়ে আপনি যদি প্রেসটা ডক্টর সালেহ তানভীর তুলে দিবেন এখানে দুটো আছে আনবক্স করেন প্রথম আনবক্স করবে আচ্ছা আপনারা হেল্প করেন এই পর্যায়ে আমরা ক্যাশ দিচ্ছি ডক্টর রেহমান সুবানের পক্ষ থেকে এটা ডক্টর সালেহ তানভীর তুলে দিবে তারপরে we will ask immediately to say a few words to Dr. Rehman Suban and Dr. Ronak Jahan. After you will be speaking for a few minutes as if you are present here in person with you are doing. So please be ready. So here is Yes, thank you. Cheers. Nice. You are to give this to Dr. Nuzul Islam. Since you are not present, on your behalf, Dr. Salah Tanvir is giving it to him. But immediately after that, we will request you to say a few words as if you are present in the audience. And then another piece of crest and souvenirs that we are handing over to Dr. Nuzul Islam. After that, we will have the second part of this ceremony is the Khalak Granthon Muto. It will be সামনে Wow. Good idea. Thank you. আচ্ছা আয়োজক কমিটি যারা আছে আপনারা যদি এখানে একটু আসতেন তাৎক্ষণিকভাবে মানে ওনারা ছবি তোলার জন্য উপস্থিত যারা আছেন আর কি আয়োজক কমিটিতে যারা ছিলেন প্রতি শুক্রবার মিটিং এ যারা সময় দিয়েছেন আমাদের কাইন্ডলি আপনারা আসবেন তারপরে আমার শামীম বাবা আপনি আসবেন সবাই আপনারা আসবো এখানে আছেন আপনি এখানে আসবেন তো
এটা তো আমাদের অনুষ্ঠানের একটা প্রধান অংশ। এই জন্য আপনারা ধৈর্য ধরে একটু দেখুন, শুনুন। থ্যাংক ইউ। এই হিরো ভাই, না না তোলা হয়নি। একটু পিছনে আসেন দাদা। দাদা একটু পিছনে আসেন, সামান্য একটু পিছনে। জাহিদ শরীফ। জাহেদ শরীফ। আমরা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে। জাহেদ শরীফ ছিলেন এখানে, শিল্পী জাহেদ শরীফ এই কাজগুলি করে দিয়েছেন। একটু ইউনিক আমরা চাচ্ছিলাম কিছু একটা সময় নিয়ে আমাদের জন্য এই কাজটা করে দিয়েছেন। অনেক ধন্যবাদ জাহেদ ভাই তোমাকে, তুমি চলে গেছো। মাজার ভাইকে আমি অনুরোধ করছি, কারণ উনি আমাদের আয়োজক কমিটিতে অবদান ছিল। সবাইকে আলাদা নাম ধরে ডাকিনি, সরি। সবাই শুনতে আছে, তাহলে আমরা একটু পরের পর্যায়ে যাবো। ধন্যবাদ সবাইকে। নিশ্চিত আসন গ্রহণ করুন। হ্যাঁ, কথা বলতে এটা উনি নাই এখানে। হ্যাঁ, আমাদের রুল কবি এখানে আছে। আমি প্রথমেই ওর নাম উল্লেখ করেছিলাম, আমি দূর থেকে এসেছি। রুল কবি, আপনি যে আসতে চান ওকে, আপনি সিগনেচার করবেন। ওকে, তাহলে এই পর্যায়ে এই অনুষ্ঠানটার এই পর্যায়ে I will request Dr. Rahman Subhan as a chief guest to say a few words about Dr. Nazrul Islam or about whatever you আপনি শুনতে পাচ্ছেন না? আমরা শুনতে পাচ্ছি। ও শুনতে পাচ্ছে না? আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। We are hearing you. আচ্ছা, এই তো শোনা যাচ্ছে না? আমাদেরকে কি শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন কি আমাদের বলবার কথা বলছেন? Dr. Rahman Subhan বলবেন এবং আপনি বলবেন। দুজনে as if you are present in the আচ্ছা, তাহলে আমি প্রথম বলি এবং তারপরে রেহমান বলবে। হ্যাঁ, আমি প্রথমেই বেলে যে 28তম অ্যানিভার্সারি আজকে হচ্ছে সেই অনুষ্ঠানে জুমের মারফতে যোগদান করতে পেরে, বিশেষ করে এই অনুষ্ঠানে আপনারা ডক্টর নজরুল ইসলামকে যে সম্বর্ধনা জানাচ্ছে সেই ক্ষেত্রে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমার মনে হয় 2-3 বছর আগে আমরা দুজনেই সশরীরে বেনের নিউ ইয়র্কের একটা প্রোগ্রামে আসতে পেরেছিলাম। আমার মনে আছে যে 3:30টার দিকে প্রথমে আমরা একটা ব্যানার নিয়ে তো রাস্তা দিয়ে হেঁটেছিলাম, তারপরে আমরা ওই ঘরের ভিতরে ঢুকেছিলাম। এবারও মনে হয় আপনারা হয়তো সেভাবেই করছেন, কিন্তু দুঃখের বিষয় এবার আমাদের শারীরিক একটু অসুস্থতার জন্য সশরীরে আসতে পারিনি। তবে জুমে এই ব্যবস্থা করাতে আমি আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। নজরুল সম্বন্ধে অনেক কিছুই বলা যায়, যেটা খালিকুজ্জামান বললেন যে নজরুলের ব্যাপক বিভিন্ন একটা বিস্তৃত একটা জীবনে বিভিন্ন দিকে সে কাজ করেছে, কিন্তু সময় কম এবং বিশেষ করে আমরা একটু শুনতে পাই আবার আমরা অন এগেইন অফ এগেইন এই টেকনোলজিক্যাল একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। আমি একটু তাড়াতাড়ি কথা শেষ করে দেব। আর
তবে নজরুল সম্বন্ধে একটা যে স্মারক গ্রন্থ আছে সেটাতে আমি আমার একটা লেখা দিয়েছি এবং সেটাতে আপনারা নিশ্চয়ই আমার যা নজরুলের কাজের কয়েকটা দিক, তার কাজের অনেক ব্যাপকতা আছে, কয়েকটা দিক সম্বন্ধে আমি বলেছি। আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে নজরুল এবং আপনারা সবাই বাংলাদেশের বাইরে আছেন এবং সবারই একটা ফুল প্রফেশনাল লাইফ আছে এবং সেখানে থেকেও যে বাংলাদেশের জন্য চিন্তা করা এবং শুধু চিন্তা করা না, চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশ সম্বন্ধে লেখালেখি করা এবং নজরুল বিশেষ করে একসঙ্গে গবেষণা করেছে, তারপরে সে পলিসি লেভেল অ্যাডভোকেসি করেছে, পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, এত রকম কাজ এখানে একটা ফুল টাইম প্রফেশনাল কাজ করে যে সময়টা যে বের করা এবং একটা এত বছর লেগে থাকা, এটা খুব সহজ কথা নয়। এবং সেই জন্য আমি বলবো যে বিশেষ করে নজরুল যে 28 বছর ধরে এই পরিবেশ নিয়ে রয়েছে, সে এবং সেটাকে যখন নজরুল এবং বেন পরিবেশ নিয়ে কথা বলছিল তখন অতটা সচেতনতা ছিল না, সেটা এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে এবং সেটার জন্য আমি বলবো যে বেন এবং নজরুল একটা বিশাল অবদান আছে। একটু আগে খালিকুজ্জামান কি বলেছেন যে যেটা বেন যেভাবে কাজ করেছে, যে একটা বাংলাদেশের অর্গানাইজেশনের সঙ্গে পার্টনারশিপে গিয়ে এবং অ্যালায়েন্স বিল্ডিং করেছে, এটা আমি বলবো যে অত্যন্ত ভালো একটা স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ। কারণ বাংলাদেশের বাবা পরিবেশ আন্দোলন, সেখানে সবাই অ্যাক্টিভিস্ট যারা মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন এবং তারা অ্যাডভোকেটিং সার্টেন কজেস, কিন্তু তাদের যেটা একটা গ্যাপ ছিল যে তাদের একটা পলিসি অ্যাডভোকেসি করতে হলে কিছু রিসার্চ বেস গবেষণামূলক কিছু তথ্য উপাত্ত এবং কনফার্মেশন, সেগুলো তাদের এই ধরনের একটা ইনপুটের দরকার ছিল। অর্থাৎ এই যে কানেকশনটা, সেটা আমি বলবো যে বাপার জন্য বাপা বেনের এই অ্যালায়েন্সে এই পার্টনারশিপ করে কাজ করা, এটা আমি বলবো যে অত্যন্ত কাজে হয়েছে। যে এই বেন যে টেকনিক্যাল ইনপুট, সায়েন্টিফিক ইনপুট এবং গবেষণা ভিত্তিক যে ইনপুটটা বাপাকে দিয়েছে। আর এছাড়া আমার মনে আছে প্রথম দিকে বাবা বেন বুয়েটে আমার মনে হয় কেউ বেনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমি বলবো ওই পার্টনারশিপটাও বাংলাদেশ বেস অর্গানাইজেশনের সঙ্গে পার্টনারশিপ করাগুলো সেটা অত্যন্ত ভালো কাজ করেছে। দ্বিতীয় আরেকটা দিক যেটা সম্বন্ধে খালিকুজ্জামান সাহেব বলেছেন, সেটা হচ্ছে যে বেন একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন এবং একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন এত বছর ধরে রাখা একটা সহজ ব্যাপার নয়, কিন্তু বেন এখনো 28 বছর ধরে চলছে। আপনারা সবাই এটাতে যুক্ত আছেন এবং সেই জন্য আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং নজরুল অবশ্যই ইউএনএ তে কাজ করছিল, হয়তো বা সে ইচ্ছা করলে ডোনার ফান্ডিং নিতে পারত, কিন্তু সে নেয়নি। এবং সেটা না নেওয়াতে যে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে যে বেনকে একটা মানে অটোনোমাস একটা অথেন্টিক ভয়েস হিসাবে দেখতে পারা যায় এবং বাট মোর ইম্পর্টেন্ট যে ডোনারদের অনেক ডোনার ড্রিভেন প্ল্যান, সেগুলাকে অনেক সময় চ্যালেঞ্জ বেন করতে পেরেছে। যেমন রিসেন্টলি আমি দেখেছি যে নজরুল রিসেন্টলি না, বেশ বহু বছর ধরে সে কোল্ডার যে ডোনাররা এটা চাচ্ছে সেটার বিরুদ্ধে অনেক সে লেখালেখি করেছে। নজরুলের একটা কাজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনেকেই বাংলা ইংরেজি ভাষায় লিখতে পারে না, নজরুল দু ভাষায় লিখতে পারে এবং সেই জন্য আমি বলবো যে ওর কাজের যে ডিসিমিনেশন সেটাও অনেক ভালো সে করতে পারে। এবং সে যে শুধু এনভায়রনমেন্ট নিয়ে লিখেছে তাই নয়, সে আরো অনেক ব্যাপার নিয়ে লিখেছে এবং অনেক ব্যাপারে এই নজরুলের যে সমস্ত জিনিস নিয়ে অ্যাডভোকেসি করতে চেয়েছে সেটাতে হি হ্যাজ বিন কোয়াইট সাকসেসফুল। রিসেন্টলি সে আমাদের ইলেকট্রাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেম নিয়ে সে বহু বছর ধরে সে সেটা অ্যাডভোকেট করেছে এবং এখন
বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি, বিশেষ করে যারা অনেক বড় দল নয়, তারা এখন পিআর সিস্টেমের অনেক পক্ষে রয়েছে। আমার সবসময় আমি ভেবেছি যে নজরুল যেখানে ফুল টাইম ইউএনএতে কাজ করছে, এত রিপোর্ট লিখছে, সে তার মধ্যে এত রকম গবেষণা লেখা, তারপরে এই কনফারেন্সে যাওয়া প্রত্যেক বছর, এগুলা সে কি করে করতে পারে, কোথার থেকে সময় পায়। তারপরে আমি যা দেখলাম নজরুলকে, যে আসলে হি ইজ এন এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পারসন, সে অত্যন্ত ডিসিপ্লিন লোক এবং সে খুব ফোকাস ভাবে কাজ করে নজরুল। আর সেই জন্য সে সারাক্ষণ সে কাজ করছে এবং সেই করেই সে এত কিছু একসঙ্গে করতে পারছে। অর্থাৎ there is no shortcut to doing all of this unless you do it the hard way, and Nozrul has done it the very hard way. রিসেন্টলি নজরুলকে আমি দেখেছি বাংলাদেশেও 1 মাসের জন্যই আসে, এবং ওখানে আমি দেখেছি যে সে বাবার মিটিং করে, তারপরে অন্যান্য বই যা লিখছে সেগুলা নিয়েও ঢাকাতে মিটিং করে, তারপরে সে যেখানে যেখানে এনভায়রনমেন্টাল ডিজাস্টার আছে, একবার সে মাতার বাড়ি যায়, আরেকবার সে রাজশাহীতে যায়, এবং সেখানেও সে কমিউনিটির লোকজনের সঙ্গে কাজ করে। অর্থাৎ নজরুলের রিসার্চের যে জিনিসটা আমি উল্লেখ করতে চাই, যে সে ডেস্ক রিভিউ, ডেটা, এগুলো সে খুব ভালো জানে। তার সঙ্গে সে কমিউনিটির লোকজনের সঙ্গে কথা বলে তাদের দৃষ্টিভঙ্গিটা সে আনতে পারে। সবার কাছে যেটা আমি দুটো জিনিস আরো বলতে চাই। একটা, আমি বলছি যে নজরুলের ওয়ার্ক এথিক অত্যন্ত ভালো, সে অত্যন্ত হার্ড ওয়ার্কিং এবং ডেটা এগুলা সে খুব মনোযোগ দিয়ে থাকে। এবং আমি বলবো যে আমাদের যারা ইয়াং রিসার্চার, তাদের এটা নজরুলকে এটা হিসেবে দেখতে পায়। আর সব থেকে নজরুলের আরেকটা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ লোক যারা একটু এস্টাবলিশ হয় তারা খুব জোরে কথা বলে, তারপরে নজরুল খুবই আন্ডারস্টেটেড, সে খুবই কোয়াইট একজন মানুষ, নিজেকে অত প্রচার করতে পারে না। অতএব কিন্তু হি ইজ ভেরি পারসিস্টেন্ট, এবং যেটা করতে চায় সে কোয়াইট ওয়েতে সেটাতে লেগেই থাকে। অতএব এটা আমি বলবো, এটাও সবার নজরুলের এই বিশেষ কোয়াইট পারসিস্টেন্স, এটা আমার মনে হয় অনেকে অনুকরণ করতে পারে। আমি নজরুলের কামনা করছি যাতে সে তার কাজ আরো অনেকদিন সে চালিয়ে যেতে পারে। শুধু এনভায়রনমেন্ট নিয়ে নয়, তার আরো অনেকগুলা অ্যাডভোকেসি স্পেশাল হবিহর্স আছে। আমি আশা করছি যে নজরুল সবগুলো কাজই আগিয়ে নিয়ে যাবে। আমি এবার প্রফেসর রেমান সুবানকে কিছু বলতে বলবো। রেমান। Can you hear me, everyone? শুনতে পাচ্ছেন সব? Can I be heard? Yes? Yes. Okay, thank you. First, I would like to join Professor Raunak Jahan in apologizing for not being able to be present. We have both, for many years, attended BEN programs, both in New York and also in Dhaka. And in the process, we have also had the opportunity to recognize and commemorate the very valuable and significant work which is being carried out by Dr. Nazrul Islam. Raunak has said more or less all the key things which needed to be said about Nazrul. I would basically add to this that I have had the privilege of knowing Nazrul Islam for many years. In fact, after he came back from doing his PhD in the Soviet Union, some of his early work was carried out with me at the then BIDS when I was working on issues of external dependence. And from then,
we came to recognize Nazrul as a serious scholar. I mean, not just a scholar who would pursue a subject in a superficial way, but whenever he was asked to apply his mind to a problem, amongst various people who were attending a similar research process, Nazrul would be the one who would invest the longest period of time and do the most meticulous, focused research on that particular subject. So that in virtually every subject that he has touched, both in terms of his theoretical understanding of economics and particularly socialist economic agendas, and beyond that, his subsequent work on the environment, his subsequent work on political theory, and particularly on issues of democracy. Every work of his has been a work of very meticulous and painstaking research, in which whatever advocacy he has done or whatever policy recommendations he has made have been backed by serious research. So, through policy making and policy advocacy on an evidence-based basis has been one of his great hallmarks and has stood him apart from many of his colleagues who may spend more time on advocacy, but then they are in a position to spend less time on doing in-depth research. Nazrul has been able to combine these two qualities together and to do it with great and painstaking effort. What I would say about Nazrul is that he has lived now most of his professional life abroad. But this has never for one moment distracted him from his commitment to Bangladesh, its problems, and its people. So that whether he is working here at home or even in the spare time that is provided in his professional work in the UN, or whenever he comes to Bangladesh, he will be virtually entirely preoccupied with the problems which he thinks face the country. He, as a consequence, gives himself, and presumably up to a point also his family, very little leisure time, because he seems to feel that leisure must be something of a luxury. So therefore, whatever time he has, particularly because he has been absent from Bangladesh, he feels he has to make up this time by investing it in the cause of Bangladesh. Now, many people who work in Bangladesh itself and who do research don't have the time or the inclination and also the capacity to combine it with civic activism to promote policy causes. We have a very big and active civil society in Bangladesh, but a lot of that civil society is dependent on external sources of funding. And so therefore, the spontaneity of the work of that civil society tends to get weakened. Nazrul's great contribution is to demonstrate what a committed and dedicated civil society should be, where people actually work behind a particular cause out of a love for the country and a commitment to the cause, where the availability of financing is less important and the commitment of time and work and dedication with sincerity is the primary investment which is actually required. This, in my view, is very central
to creating a strong and sustainable civil society, Nazrul has given through his own life and his own work a visible demonstration of what a functioning civil society should be like. Many of the causes that he pioneered in the foundation of BEN have now become more universally accepted. Their partnership with BAPA has contributed to this process, and the nature of advocacy has widened very widely as a consequence. Through BAPA, they have managed to set up civil society groups all over the country to go and directly campaign and do advocacy on particular environmental issues, where the empirical research done by Nazrul has become a very important resource. So that whatever causes he has championed have not remained in the seminar room or in the dialogue room, but have become frontline issues, and in many cases have become politically also active and widespread. Now, as all of you know Nazrul and have been giving him an award not just for his work in BEN, but for his wider contribution to Bangladesh and to civil society, you will of course also know about the work that he has done in the political area. Rana has mentioned his work in this area, particularly in addressing various problems relating to the working of democracy in Bangladesh. One of his strong themes which he advocated over many years was the issue of proportional representation. For many years, as Ronak has pointed out, this was really a subject of seminars where no political parties were going to be making an issue of it. Now, of course, all of you who have been following our politics must be aware that this has become a major political issue. And during the Yunus period, when the various parties were consulted and they were asked to declare their position on various must-do reforms, one of the areas in which there was a general agreement was the importance of promoting and sustaining democracy through introducing proportional representation as a means of election, rather than the first past the post system which we inherited first from the British and then from the Pakistani period, which is practiced in India and other places. What is interesting is there was, of course, a strong debate within the parties over whether proportional representation should prevail for purposes of general elections. And there, I think, agreement could not be reached, and the ruling BNP party opted against it. But where even the BNP has committed itself that if you were to have a second upper house, an election there should be on proportional representation. So this, in a way, remains a outcome of the advocacy of people like Nazrul, and he should feel proud of what he has achieved. Of course, the fact that the principal advocates now for proportional representation are the major opposition parties with which he may not always feel comfortable about identifying himself. But the very fact that mainstream political parties have now taken this up is, I think, a very significant element and has become integral to the future political discourse. I think with these words, I would once again apologize for not being with you. We are living now in an age of artificial intelligence. I imagine that in a year or two, physical participation in such meetings may not be
necessary, you can have holograms of Ronak and me participating in that program alongside all of you, and sure we could be seen as directly giving the awards to Nazrul. This will be one of the byproducts of AI, but whether this will be a more satisfactory way of conducting these things, I'm not sure. But once again, my compliments to all of you, to Ben on his 28th anniversary, but to all of you for recognizing and awarding the significant contribution made by Nazrul Islam. I would say, as a scholar, as a committed person to the issue of the environment, and as a person committed to the construction of a better Bangladesh through civic activism. Congratulations again, Nazrul. Thank you, sir, and thank you, man. It's an honor to have you around for us. So it's up to you now if you want to continue observing the rest of the program, or you can sign up. I will give you the option. That's up to you. So thank you again. Thank you very much. এখন আমরা অনুষ্ঠানের অন্য পর্বে যাচ্ছি। হয়েছে? শুনেছে? জি, Could I be heard freely by everyone? Hello? Yes. হ্যাঁ খবর দেখাচ্ছে সব শুনেছে সব কিছু। তাহলে আমরা কি একটু বিদায় নিয়ে যেতে পারবো? আমরা তাহলে একটু বিদায় নিই। থ্যাংক ইউ। Again, আপনারা জানেন যে ডক্টর রহমান সুবহান এবং ডক্টর রৌনক জাহান তারা বাংলাদেশের দুজন রত্ন, তাদেরকে আমাদের অনুষ্ঠানে পাওয়াটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। তারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখানে আমাদের বাংলাদেশে কন্ট্রিবিউট করে যাচ্ছে। স্পিকিং অফ বাংলাদেশের জন্মলগ্ন, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে নজরুল ভাইয়ের মতো একজন লোককে আপনারা সম্মাননা দিচ্ছেন, সম্বর্ধনা দিচ্ছেন, সেটা 28তম বার্ষিকীতে কেন মাইলস্টোন কোন ইয়ারে না, 25 বছর হয়ে গেল, 30 বছর আসবে সামনে। আমার এই ব্যাপারে একটা নিজস্ব ধারণা রয়েছে, একটা আনসার রয়েছে, এটা আমি বলতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের বয়স বর্তমানে 56 বছর। 56 বছরের অর্ধেক হচ্ছে 28 বছর। বাংলাদেশের জন্মের 50% রাইজের নজরুল ভাই এবং বেন এই ইস্যুটাতে একই। সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা রেশনাল। বাংলাদেশের জন্মের 50 বছর সময় ধরে আমরা এখানে রয়েছি। এই পর্যায়ে সময়ের কথা চিন্তা করে আমি সবার একটু রিয়াকশন নিব, এবং এই রিয়াকশনটা যদি আপনারা খুবই অনুগ্রহ করে সংক্ষিপ্ত রাখতে পারেন এবং নজরুল ভাই সম্বন্ধে নতুন করে রিপিট না করে যাদেরকে আমি ডাকবো, তাদের যদি পার্সোনাল কোনো কানেকশন, পার্সোনাল কোনো স্মৃতি, পার্সোনাল কোনো অ্যানেকডোট থাকে, সেটা আপনারা শেয়ার করবেন। এই পর্যায়ে স্টেজে যারা আছে তাদের কাছ থেকে প্রথম প্রতিক্রিয়া নিব, তারপরে আমি অডিয়েন্সের কাছ থেকে আমন্ত্রণ করবো কয়েকজনকে, এবং পরে ওপেন করবো ফ্লোর বলছি, তারপরে গিয়ে নজরুল ভাইয়ের প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার পরে হবে আর একটা ছোট্ট অংশ, খুবই ছোট্ট অংশ, সেটা হচ্ছে আমরা যে স্মারক গ্রন্থটি করেছি নজরুল ভাইয়ের জন্য, সেটাকে আমরা অফিসিয়ালি উন্মোচন করবো, এটা আপনারা যাতে জানেন। এই পর্যায়ে আমি প্রতিক্রিয়া জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, কংগ্রেচুলেট করার জন্য অথবা তার মতামত ব্যক্ত করার জন্য আহ্বান করছি ডক্টর সারদান। এবং আমি খুবই হাম্বলি সবাইকে রিকোয়েস্ট করবো সংক্ষিপ্ত রাখার জন্য, এই জন্য সময়ের কথাটা বিবেচনা করি। অনেক ধন্যবাদ, আপনারা সবাই আসছেন। আমার ইটস মাই অনার টু বি হিয়ার। আমার আসলে বাংলায় ভাষণ দেওয়ার অভ্যাসটা একটু কম, 50% ধরে বিদেশে আছি। তো আচ্ছা, আমি ইংরেজিতেই বলবো। তো I have known Nuzul since he is my childhood friend. We went to the same cadet college from grade 7. So we were, very good friends. We were also academic competitors, but our friendship was always at the fore, regardless of how things work out.
And one thing I had noticed when he was young, which he shows even at this age, he's extremely focused, and also he can do multiple tasks all at the same time without affecting the performance. A good example was one of our classmates, he panicked before the intermediate exam and fled to Dhaka. So we were worried about what would happen because you would lose an entire year. So Nazrul and another friend who knew his house, this friend's house, went all the way to Dhaka. This was probably a day, 2 days before the ATC exam, if I remember right. And as his friend, a close friend, I was a bit worried if it should affect his performance. Because after all, you want to go there, you convince your friend, come over, take your exam, it doesn't really matter, don't worry too much, and things, all these things. He came back, and of course, if it affected him, we didn't know it, because he came out at the top in the HSC board. So in numerous occasions, I find that he can do different things all at the same time, which is a very, very rare talent. And about my involvement with Ben, I'm not a environmental expert by any means. I'm a mathematician by profession, and I got involved at Nazrul's request. So I was a bit worried at the beginning because I had seen many pro-Bashri organizations with very good initial, vision, and then they wither because of peripheral issues, such as who's going to be president or who's going to be an office bearer and things like that. We also about on finances, but Ben has developed differently, and a lot of the credit goes to Nazrul and the Ben leadership team and many of you. And the way this organization is evolved, I'm proud to be part of it. The other thing is that I was the Ben treasurer for all these years, 28 years. When you ask for money from people, which I have been doing until like last year, I've been doing this for 27 years. It's always difficult. One of the other, all these pro-Bashri organizations face the same challenge. The challenge is, we have coming from a low trust society, so we carry that baggage with us. And on top of it, we have little money and a lot of demand on the same money. We have to support our friends and family members in Bangladesh. So as a result, it's always a challenge. The other challenge we face, besides this monetary challenge that we have, the other challenge we face is, unlike other organizations, like those who are running hospital or like a school, trying to make a school, and you have the progress. You have the progress that people can see. When it comes to environment, if you go to Bangladesh, it's still getting worse and worse every day, despite all our work. So the question is, why would anybody want to give something to something which is not, on the face of it, not being very effective? But we cannot give up, and the reason is, you look at how environmental organizations evolved in developed countries. At the beginning, we had all this pollution. The river caught fire in Lake, I think it's, in Lake Erie. River caught fire. Then, so over the years, what happened is public perception changed. And it changed in part due to the work of environmental organizations. So there's a cumulative effect based on which people started demanding things from their politicians. They wanted better air quality
clean air, clean water. They fought for an asbestos-free environment. All of these happened with time. And I'm sure Bangladesh will also get to that stage. Our part for Ben and Baba, what we have in mind is to enable this transition sooner rather than later. Before many people pass away needlessly because of environmental exposure. Before a part of Bangladesh becomes unlivable. So when we ask for money, we ask for a commitment that you will actually join the cause, understanding very well that progress will show up in small steps at the beginning. Eventually, it will open up a floodgate. So with that, let me end and let me congratulate my friend Nuzul for a well-earned recognition. থ্যাংক ইউ তানভীর ভাই। এখানে এই পর্যায়ে আরেকটা জিনিস উল্লেখ করি, বাংলাদেশ আমাদের যে সিস্টার অর্গানাইজেশন বা পাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন, তাদের সাধারণ সম্পাদক এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা অনেকেই শুভেচ্ছা বাণী নজরুল ভাইয়ের জন্য পাঠিয়েছে। এই সময়ের কথা বিবেচনা করে এবং টেকনোলজির কথা বিবেচনা করে এটা শুধু আমরা রেকগনাইজ করে রাখলাম। এই পর্যায়ে আমি কথা বলতে সংক্ষিপ্ত ভাবে অনুরোধ করবো ডক্টর দীপেন ভট্টাচার্যকে। ধন্যবাদ। আমি আসলে তো ভিডিও করেছি, কাজে আপনারা জানেন। আমি খালি এটুকুই বলতে চাই যে তানভীর ভাইয়ের পরে আমি বোধহয় নজরুল ভাইকে চিনি 1974-1975 সাল থেকে, এবং আমি ভিডিওতে যেটা উল্লেখ করেছি যে প্রথমত সেই সময়ে নজরুল ভাই এবং তার আরেক বন্ধু আছে এখানে, তানভীর ভাই তো বটে, ওনার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান, তো এখন সিপিডি তে আছেন। তো নজরুল ভাই ফার্স্ট হলেন এইচএসসি তে সায়েন্সে, আর মুস্তাফিজ ভাই ফার্স্ট হলেন আর্টস থেকে, তাই না? তো কাজে দুইজন আমার মানে দাদার বন্ধু, সেই হিসেবে আমি ওনাদের দুজনকেই চিনি। এবং যে জিনিসটা আমি বলতে চাইছিলাম যে যখন বাসায় আসতেন তখন নজরুল ভাইকে আমি নানাবিধ, ওই সময় উনি সোভিয়েত ইউনিয়ন যাওয়ার প্ল্যান করছিলেন আর কি, 1975-এর এই বঙ্গবন্ধু হত্যার কয়েক মাস আগের ঘটনা। তো এবং আমি নানাবিধ প্রশ্ন করতাম, তখন স্বাভাবিকভাবেই সমাজতন্ত্র ইত্যাদি ছিল, কিন্তু যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে নজরুল ভাই প্রথমেই তার মতামত দিতেন না এবং আমার মতামতের জন্য অপেক্ষা করতেন। আমি সেরকম কিছুই জানতাম না অবশ্যই। তো সেটা একটা কথা। আর কোনো কারণে আমি যেটা এখানে বইয়ের ব্যাপারে উল্লেখ করেছিলাম যে ওনার সঙ্গে আমরা সম্পৃক্ত রয়েছে, কারণ আমরা দুজনেই শেষ পর্যন্ত মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পতিত কথাটা ব্যবহার হবে না একসাথে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আমেরিকা আসার পরে আমি নিউ হ্যাম্পশায়ারে ছিলাম পিএইচডি করতে, তো উনি হার্ভার্ড ইউনিভার্সিটি আসলেন। সেই সূত্রে তখনও আমরা 4-5 বছর পুরোভাবে একসাথেই ছিলাম। এখানে আমাদের বন্ধু লিটু বসে আছে, আমরা 3 জন এবং ফ্যামিলি সবাই মিলে অনেক আমাদের স্মৃতি রয়েছে। আমি এই অর্থে আমি মানে পরিবেশ নিয়ে কিছু বলতে চাইছি না, আপনারা দেখেছেন। আমাদের সময় সংক্ষিপ্ত। খালিদকে ধন্যবাদ আজকের মানে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর বই নিয়ে আমি পরে কথা বলবো, রাধিকা এখানে আছে। ধন্যবাদ দিবেন। এখানে এই পর্যায়ে আরো কিছু আসা যাওয়ার মধ্যে রয়েছে, এই জন্য আর কি আমি একটু শুধু নামটা উল্লেখ করতে চাই। আমার খালাতো ভাই হারুন, ও আমাদের ব্যাংক নিউ ইয়র্কে যখন থেকে এসছে তখন থেকে হারুন আমাদের সাথে জড়িত, প্রত্যেকটা মিটিং এসে আসে, একটা মিটিং এসে বাদ দেয় না এই পর্যন্ত, সেই জন্য তাকে ধন্যবাদ। এখন এই পর্যায়ে আমি অনুরোধ করব প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল ভাই। ধন্যবাদ খালিদ ভাই। আমরা সবাই জানি যে পরিবেশ আন্দোলন সফল করতে হলে পাশাপাশি অন্যান্য প্রগতিশীল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। নজরুল ভাই বেনের প্রতিষ্ঠাতা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি অনেক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত। আমাদের প্রগ্রেসিভ ফোরামের সাথে দীর্ঘদিন উনি আমাদের উপদেষ্টা এবং ওনার শ্রম মেধা দিয়ে আমাদের সংগঠনকে গতিশীল করে চেষ্টা অব্যাহত রেখেছেন। আর একটা কথা তো এই প্রসঙ্গ আসেই, সেটা হচ্ছে যে একসময় যারা আমরা সমাজতান্ত্রিক দেশে পড়াশোনার সুযোগ পেয়েছিলাম এবং পড়াশোনা শেষ করে
সমাজ বদলের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশে ফিরে এসেছিলাম, সেখান থেকে আমাদের ওই বন্ধুদের ভিতরে কেউ কেউ যদি তাদের নিজস্ব পেশায় বা কোনো সংগঠনে কোনো একটা সাফল্য পর্যায়ে পৌঁছায়, তাহলে আমাদের মানে সংকীর্ণ অর্থ হলেও মনে হয় উনি আমাদের লোক এবং আমাদের বর্গ আমাদের মনটা ভরে যায়। তো আজকে বেনকে অনেক ধন্যবাদ আর নজরুল ভাইকে অভিনন্দন। আপনাদের সবাইকে ধন্যবাদ হানিফ ভাই। একটা ব্যক্তিগত স্মৃতিচারণ, আমি বাংলাদেশে 3 বছর সরকারি চাকরি করেছি, জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশে। সেখানে আমাদের বিগ বস ছিল মোহাম্মদ বাকের সাহেব। মোহাম্মদ বাকের সাহেব হচ্ছে এমন একজন মানুষ, এরকম ধরনের দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান ব্যক্তি আমি সারা জীবনেই কম দেখেছি। এখানে আশিস আছে আমাদের অডিয়েন্সে, একজন জিওলজিস্ট, নিশ্চয়ই বকের স্যারের কথা মনে আছে। তো বকের স্যারের ভাইটা হচ্ছে আমাদের হাফিজ ভাই, এবং আশিস যেহেতু বকের স্যারকে চিহ্ন, ওনাকে চেহারা দেখলে 99% মিল আছে, এবং এই জন্য আমি ওনাকে অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা করি। বকের স্যার এবং হাফিজ ভাইয়ের জন্য একটা হাত করা। এই পর্যায়ে আমি অডিয়েন্স থেকে প্রথমে নির্ধারিত কাউকে ডেকে আনবো খুব সংক্ষিপ্ত ভাবে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমি বেনের যারা প্রথম দিক থেকে জড়িত রয়েছে এবং আরেকজন মানুষ যিনি খুবই মানে কি বলে সর্বভাষী এবং নিজেকে প্রকাশ করতে একেবারেই চায় না, আমরা যতই তাকে মানে সামনে নিয়ে আসতে চাই, এমন একজন মানুষ যে বেনের প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছে, প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করে যাচ্ছে আমাদের কাজে, আমাদের আন্দোলনে, আমাদের মাঠে। সেটা নুরুল কবির। নুরুল কবির যদি একটু আসেন এবং 1 মিনিট প্রতিক্রিয়া জানান প্লিজ। নুরুল কবির এসে হচ্ছে বস্টন থেকে এবং মানে বেনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আসে। সকলকে সকলকে আমরা সকলে একসাথে এই সংগ্রামে সকলকে এফেক্ট করে এটা। অনেক অনেক বাকি আছে কাজ, তো কথা বেশি বলার দরকার নাই ব্যাপারে। আর কিছু তোমার নেই। থ্যাংক ইউ। অ্যাজ অলওয়েজ যেটা আমি বললাম, অনেকে কাজের মাধ্যমে তারা প্রকাশ করে তাদের যে সমর্থন, নুরুল কবির এমনি একজন। এই পর্যায়ে আমি আমাদের বেন কানাডা চ্যাপ্টারের যে সমন্বয়ক ডক্টর টিটু খন্দকার, কানাডা থেকে এসে চিন্তা করেন, শুধু আসে নাই, সাথে কিছু জঞ্জাল নিয়ে এসছে, ওই যে সব যে বায়ু দূষণ কানাডা থেকে আমার দিক পাঠাচ্ছে, আর আমরা কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে সংগ্রাম করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি। সে আসলো, সাথে কিছু নিয়ে আসলো। তবুও তোমাকে ধন্যবাদ। সেটা হচ্ছে ডক্টর টিটু খন্দকার, বেন কানাডার সমন্বয়। ধন্যবাদ তারেক ভাই। আয়োজকদেরকে ধন্যবাদ এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে খুবই আনন্দিত আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। নজরুল ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং নজরুল ভাইকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে আসলে ওয়েল ডিজার্ভ। এটা একটা ব্যতিক্রম আসলে, যে আমরা সাধারণত মানুষকে সম্মান জানাই মানে লাইক অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ভালো থাকবেন। ধন্যবাদ। আমি যোগ করলাম, আমরা তো একসাথে সংগ্রাম করছি বায়ুদের সংক্রমণের জন্য। এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের সবার পরিচিত কমিউনিটিতে, সারা বাংলাদেশের যে প্রবাসী কমিউনিটি, তাদের মধ্যে যারা টেলিভিশন খুলিয়ে দেখতে পারেন, যারা পত্রিকা যারা পড়েন, প্রথম আলো বিশেষ করে খুলিয়ে দেখতে পাবেন। তিনি খুবই পরিচিত একজন মানুষ, হাসান ফেরদৌস। ধন্যবাদ। এখানে যারা নাচি সবাই বুদ্ধিজীবী, বুদ্ধি ব্যবহার করে জীবিকা নির্বাহ করে। বুদ্ধিজীবী কি করে? এটা আমার মার্ক্সের কথা, বিশ্বকে ইন্টারপ্রেট করে, ব্যাখ্যা করে, বুঝিয়ে বলে। কিন্তু আসল কাজ কোনটা? মার্ক্সই বলছেন বিশ্বকে বুঝিয়ে দেয়া, বিশ্বকে বুঝিয়ে দেয়া আসল কাজ। আমরা অনেক কথা বলি কিন্তু বুদ্ধিদের কাজটা করি। নজরুল এমন একজন লোক একই সাথে
বিশ্বকে বদলে স্বপ্ন দেখেছে এবং কিভাবে বদলে দেওয়া যায় হাতে কলমে আমাদের দেখিয়েছে। আমি নজরুলের সুস্থ জীবন কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি এবং আশা করছি যে কাজটা শুরু করেছে তার বন্ধুরা, আমরা পরবর্তী প্রজন্ম এই কাজটা এগিয়ে নেব। ধন্যবাদ। ধন্যবাদ হাসান বদরুল ভাই। আমি যেটা বললাম, আমি প্রত্যেককে যাদের আমি চিনি এবং পরবর্তীতে অভিনয় করবো, এই পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের মিনহাজ ভাইকে। তারপরে আমি রেডি থাকতে বলছি হচ্ছে আমাদের ডক্টর গোলাম মাতবর এবং রানা ভাই। এ পর্যন্ত দুইজন, পরে আরো দুজন। অভিনন্দন নজরুল ভাইকে। আমার সুযোগ হয়েছে বিভিন্ন সময় কাজ করার নজরুল ভাইয়ের সাথে। যেমন আমার প্রথম সুযোগ হয়েছিল, আমাদের ছোট্ট একটা আঞ্চলিক সংগঠন ছিল, সেই সংগঠনে উনি বলেছিলেন আমি একটা কিছু করতে চাই, সেখানে একটা বিশাল অনুষ্ঠান তিনি করেছিলেন এবং আমি সেই থেকেই সম্ভবত 2005 সাল হবে, সেই থেকে আমি বেনের সাথে জড়িত। আমি আমার দৃষ্টি খুলে দেওয়ার জন্য নজরুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। এটা হচ্ছে নজরুল ভাই সবার সাথে কাজ করেন, যে কাজ করার যে আগ্রহ, সাধারণ মানুষ সবাইকে গুরুত্ব দেন, এই বিষয়টা হচ্ছে তার এই কাজটির মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা রেহমান সোবহান বলেছেন যে ডক্টর নজরুল এবং আমাদের অনেকেই বলেছেন যে ডক্টর নজরুল ইসলাম যখন ব্যান্ড তৈরি করেন সেটার নীতি নির্ধারকদের মধ্যে একজন, এবং সেটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি যেটি হলো আমরা কারোর কাছ থেকে টাকা নিব না, একটা, এবং অপরটা হলো আমরা কোনো দলের সাথে, রাজনৈতিক দলের সাথে কাজ করা পারবো না। দুঃখজনক ভাবে আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু উল্টো ঘটনা ঘটে গেছে। পরিবেশ কর্মীরা পরিবেশ সংগঠনের নামে পরিচিতি নিয়ে তারা সরাসরি আন্দোলনের সাথে, সরকার পতনের আন্দোলনের সাথে, তথাকথিত এটা বিদ্বেষ বিরোধী আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। নজরুল ইসলাম সেটা করেননি। আরো এক জায়গায় সেটা দেখেছি, যখন উনি বেন এবং বাবার একটা বৈশ্বিক সম্মেলন করেছিলেন ঢাকাতে চীনমৈত্রী কেন্দ্রে মিলনায়তনে, সেখানে সেটার বৈশিষ্ট্য ছিল দুই দলীয় নেতৃত্বকে তিনি এক করতে পেরেছিলেন। তো আমার অনুরোধ থাকবে, কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর নজরুল ইসলামের প্রতি, এবং আমার অনুরোধ থাকবে এইটাই যে যারা অর্থ নিয়ে বিদেশি প্রলোভনে সারা দিয়ে দেশে রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তনে ভূমিকা রাখতে চায়, তাদের সাথে বেন, বাবা, ডক্টর নজরুল এবং আমরা কেউই থাকবো না। ধন্যবাদ। ধন্যবাদ মিনহাজ ভাই। আমি জানি না আপনারা কতটা এনজয় করছেন এই যে প্রত্যেকের অভিজ্ঞতা শোনা। আমি অসম্ভব ভাবে এনজয় করছি। আচ্ছা, আমি আই উইশ যে এখানে অনেক সময় আমাদের হাতে ছিল, যেহেতু সময় খুব কম, সেই জন্য সবাইকে আমি যাদের চিনি রাখবো, কিন্তু সংক্ষিপ্ত ভাবে এরকম নিজের কানেকশন নজরুল ভাইয়ের সাথে যদি বলে। এই পর্যায়ে আমি খুরশেদ ভাই প্রগ্রেসিভ ফোরামের একটু বলবে, তারপরে গোলাম মাতবর, তারপরে যারা আমি আর বলবো। আমাদের যেতে হবে ভাই, আসবে। আমাদের আজকে যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই এসেছি, এই পরিবেশ আন্দোলনের জনক অন্তত বাংলাদেশে, কিন্তু মানুষটার বৈশিষ্ট্যটা কি? প্রকৃতির জন্য, প্রকৃতির সুরক্ষার জন্য উনি লড়াই করেন। আর ওনার বৈশিষ্ট্যের মধ্যেই হচ্ছে সেটা যে প্রকৃতি যেরকম সবকিছু দিয়ে যায়, অকাতর দিয়ে যায়, কোনো বিনিময় চায় না, মা যেরকম সবকিছু দিয়ে যায়, কিছুই বিনিময়ে চায় না, ওনারও সেটাই বৈশিষ্ট্য। এবং উনি আমাদের প্রত্যেকেই আমরা সেটা অনুভব করি। আর কোনো প্রচার চায় না, প্রকৃতির কোনো প্রচার না চেয়ে শুধু বিলাই দিয়ে যায়। তো এই মানুষটা, আর যাদের এরকম দেশপ্রেম থাকে এবং নিঃস্বার্থভাবে দিয়ে যায়, তাদেরকে সব সময় পৃথিবী মনে রাখে। ধন্যবাদ।
খুবই সুন্দর করে বললেন খুশি ভাই, অসম্ভব অসাধারণ ভাবে বললেন। এখন ডক্টর গোলাম আকবর, মোহাম্মদ ইউনিভার্সিটির প্রফেসর, একইভাবে সংক্ষিপ্ত ভাবে যদি একটু বলেন। Assalamualaikum, ধন্যবাদ সবাইকে। First of all, I would like to congratulate Bangladesh Environment Network on its 28 years of anniversary for fantastic and wonderful work in terms of addressing the environment and development in Bangladesh. And also, I think I'm going to just make 2 points. First, I came to Nazrul Bhai during my time at the University of Dhaka. There are 2 Nazrul Islam at the University of Dhaka. Amazing scholar, intelligent, their wisdom actually surpassed the regular wisdom of the talented people. And I had the pleasure to work with both of them. Dr. Nazrul Islam from Sociology Department, in fact actually my good friend, my senior friend, and the Nazrul Islam from Economics Department. They are the shining star and the teachers that was so favorite and popular. And the second thing, when I first came to United States, I did my master's at McGill University and PhD University of Calgary, and of course University of Dhaka. I think in 1999, I joined Monmouth University as assistant professor tenure track fast track. So one day I received a phone call from Nazrul Bhai. He somehow got my telephone and he asked me to join this wonderful organization today that we are celebrating. But at that time, I could not do it because I was serving as the president of the Canadian Association of the Study of International Development, later as president of the American Institute of Bangladesh Studies. And of course, with that, I think my hats off to Nazrul Bhai for being a scholar, role model, not only as an academic, as a development practitioner, as an advocate, as a policy maker. So Nazrul Bhai, we are so proud of you. Congratulations. And I wish you good health and a good spirit. থ্যাংক ইউ মাধব ভাই। এখন এই পর্যায়ে রানা আহমেদ টিভিএন 24, তারপরে শামীম আলামী, তারপরে ডক্টর আহাদ চৌধুরী। আসসালামু আলাইকুম, সুপ্রিয় উপস্থিতি। আমি জানি না কেন আমাকে বলতে বলা হলো, তারপর সবাইকে সালাম এবং আদাব। নজরুল ভাই, আপনাকে আমি ঠিক নামেছি, আপনার সাথে সরাসরি কখনো কথা হয়নি, কখনো দেখা, মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে দেখেছি। আমি খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ, অফিসের বাসা, বাসার অফিস, এর বাইরে আর কিছু আমার জগৎ নেই এই মুহূর্ত পর্যন্ত। তো সে কারণে নজরুল, শুধু আপনাকে বলতে চাই যে আপনার এই কর্মযজ্ঞ, কর্মজীবন, এটি যতটা শুনলাম আজকে, অনেকগুলো ডকুমেন্টারি দেখলাম আপনার সম্পর্কে, শ্রদ্ধায় আমি অবনত। তবে আপনাকে শুধু একটু বলতে চাই, আপনাকে না চিনলেও আপনার কথা এত বেশি শুনেছে আপনার ছোট বোন শিরিন বকুলের কাছে। শিরিন বকুল আপনাকে নিয়ে অনেকবার বলেছে আমাদের টেলিভিশনে একটি প্রোগ্রাম করার জন্য, এবং আগামী কিছুক্ষণ আগেও বলেছে একটি প্রোগ্রাম করার জন্য। আমরা আশা করি সেটা করবো। তার কারণ এই কারণে শিরিন বকুল আপনার ছোট বোন, তার সঙ্গে অসংখ্য নাটক করেছে আমরা টেলিভিশন এবং বেতারে, এবং অসংখ্য নাটকের নায়িকা ছিলেন তিনি। অসম্ভব ভালো একজন অভিনেত্রী, সেই হিসেবে আপনাকে চিনি, জানি। হয়তো সরাসরি আপনার সাথে কথা হয় না, দেখা হয় না। তবে আপনার এই যে আজকে যে বেল সম্পর্কে যা কিছু শুনলাম, পরিবেশ সম্পর্কে আপনার যে অবদান সেই শুরু থেকে আজ অব্দি পর্যন্ত, এবং যেভাবে আপনি কাজ করছেন, ডক্টর রেহমান সোহান বললেন, ডক্টর অনন্ত জাহান আজকের স্পেশাল গেস্ট তিনি ছিলেন। তো ওনার সরাসরি আমি ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার ছাত্র যদি থাকতেন তাহলে হয়তো বলতাম যে আপনি হয়তো আমাকে এখন আর মনে রাখার মতো নয়, 45-46 বছর আগের কথা, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। তো আপনার এই কর্মজীবন আরো সুন্দর হোক, সুখময় হোক, এবং পরিবেশ আন্দোলনকে বেগবান করুন, বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখুন, এই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ রানা ভাই। আরেকজন সাংবাদিক যিনি বাংলাদেশে যথেষ্ট নাম করেছেন এই দেশেও, সেটা হচ্ছে আমার ছোট ভাই শামীম আলামী। অসংখ্য ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম, অভিনন্দন। অনেকদিন আপনার এই আলোকবর্তিকা আমাদের মাঝে থাকবে, এটা আমরা আশা করছি। এবং আমরা আপনাকে
অনেক আগে থেকে জানি, জানবই তো, কারণ যারা মহৎ কাজ করেন তারা তাদের এই আলো এমনিতেই ছড়ায়। তো ব্যক্তিগতভাবে এমনিতে আমি আগে থেকেই আপনার কাজ সম্পর্কে জানি, যেহেতু আমি একশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ডিবেটিং সোসাইটি করতাম আমরা, তারপরে যেহেতু সাংবাদিকরা সব জানে, তো ওই রকম প্রথম আলো পত্রিকায় হেলথ এবং পরিবেশ নিয়ে কাজ করতাম, বাপা ওই সময় খুব গভীরভাবে আমি ফলো করতাম এগুলো আর কি। এবং কোনো না কোনো ভাবে বেনের সাথেও একটা সংযুক্ত আছে, ওই রকম না হলেও শুভাকাঙ্ক্ষী হিসেবে তার লিস্ট আছে। তো আপনাকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা রইল, দীর্ঘদিন বেঁচে থাকুন, আপনার এই ভালো কাজগুলো, পরিবর্তনের কাজগুলো, নিঃস্বার্থ কাজগুলো চলতে থাকুক এই আশা করছি। একই সঙ্গে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক এই প্রতিষ্ঠানটি আরো অনেক দূরে এগিয়ে যাক এই আশা করছি। আজকে অনেক সুন্দর একটা অডিয়েন্স, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ। খালি ধন্যবাদ। আমি এই পর্যায়ে ক্যানাডিকার থেকে এসেছি, ক্যানাডিকার অনেক দূরে, এবং সেখান থেকে উনি এসছেন ব্যানের সাথে জড়িত। উনি পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ে, মানে ক্যানাডিকার না, আমি ক্যানাডি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে, এবং উনি প্রফেসর, উনি ডক্টর আহাদ চৌধুরী, ব্যানের যে কনসালটেটিভ কমিটি সেটার উনি সদস্য। এরপরে আমি ফজলুর রহমান ভাইকে বলবো, এবং এরপরে আমি চাই হয় মাজহার ভাই অথবা শিরিন বলবো, অথবা দুইজনে। আমি একটু জানিয়ে রাখি অগ্রিম আর কি, প্লিজ। That's all to you. I'm really inspired by you. I mean, after I retired, I got to New York from our geologist associations. And then he actually asked me to join Ben. And I'm very pleased. I'm very pleased to join Ben and know you. And ask a short chullam after Monday. And I'm really inspired by you. And as a Bangladeshi, we all should be environmental activists. Environmental activism should be part of our life. So এটাই মানে আমার শিক্ষা ওনার কাছ থেকে, এবং সবাই গুরুজন এখানে আছেন। Thank you. Congratulations. Thank you, Azwar. Thank you. জি জি। আমি যেরকম বললাম, এই পর্যায়ে আমি কিন্তু সবার জন্য উন্মুক্ত করতে চাই, কিন্তু আমি যাদেরকে সরাসরি চিনি নামে যাবে সবাই বলছে, আমি প্রস্তুত করছি যে ফজলু ভাই বলবে, তারপরে হয় মাঝার অথবা শিরিন বকুল অথবা দুজনই, তারপরে আমরা ওপেন করবো অডিয়েন্সের জন্য। এখন ফজলু ভাই আপনি এটা বলতে পারেন, সবাইকে শুভ সন্ধ্যা। আমি বক্তার চেয়ে বেশি খুশি হতাম যদি অনুষ্ঠানের সঞ্চালক হতাম, তাহলে স্বল্প কথা না বলে অনেক কথা বলতে পারতাম। যাই হোক, কবি তো বলে গেছেন যে ফিরিয়ে দাও সে অরণ্য নগরে নগর। আমরা তো নগরবাসীরা আর অরণ্যে যেতে পারবো না, আমাদের নগরেই থাকতে হবে, কিন্তু অরণ্যকে রক্ষা করতে হবে। অরণ্যকে রক্ষা করতে গেলে পরিবেশকে রক্ষা করতে হবে। এই আমাদের মানুষের মধ্যে কিছু অমানুষ আছেন, লোভী আছেন, স্বার্থপর আছেন, মুনাফাখোর আছেন। তাদের জন্যে পরিবেশ নষ্ট হচ্ছে, আমরা একটা দূষিত পরিবেশের মধ্যে বসবাস করছি। কিন্তু আমাদের ভরসা ডক্টর নজরুলের মতো মানুষের উপর, আমাদের ভরসা ওই যে ছোট্ট মেয়েটি যে নাচ করলো, যে দেখালো আমরা একটা সুন্দর পৃথিবী করব, শপথ দেব সুন্দর পৃথিবী গড়া, এরাই হচ্ছে আমাদের ভরসা। যদি বাঁচাতে পারে ডক্টর নজরুল ইসলাম কিংবা আগামী প্রজন্মের যারা মানুষকে ভালোবেসে বড় হবে, তারা বাঁচাতে পারবে।
আমি ডক্টর নজরুল ইসলাম, আপনাকে নিয়ে আমরা অহংকার করি এবং আপনার দীর্ঘ জীবন কামনা করি, যাতে আপনি এই বিশ্বকে দূষিত পরিবেশ থেকে মুক্ত করবার জন্য অনেক কাজ করবার সুযোগ পান। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয়। আমি দুজনের কথা বলছিলাম, কিন্তু মাঝার ভাই দেখি শুধু আঙ্গুল শুধু শিরিন বকুরের দিকে দেয়। শিরিন বকু বলার পরে আমরা ওপেন করবো, তো কিন্তু সবচেয়ে মূল্যবান যেটা নজরুল ভাইয়ের প্রতিক্রিয়াটা আমাদের শুনতে হবে, সেটা শুনবো। তারপরে সবাইকে একটু বলে রাখি, আমাদের খুব মনোজ্ঞ গানের অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাটির গান। আপনারা কাইন্ডলি থাকবেন, এই জন্য আপনাদেরকে অগ্রিম নিমন্ত্রণ দিয়ে রাখলাম। শিরিন বকু, আমি অনুরোধ করবো মাথা তুমি আসো না, আমার পাশে দাঁড়াও। কারণ আমি বলি যে দাদা ভাই এখন যে সমস্ত কাজ করেন প্রকাশনার ক্ষেত্রে, সেখানে মাঝারের অবদান অনেক সেই ছায়ার মতো দাদা ভাইয়ের পাশাপাশি থাকে, কাজ করে। আজকের এই দিনে কিছু বলুন। আর দাদা ভাই সম্পর্কে কি বলবো, সবার তো ডক্টর নজরুল ইসলাম ভাই, ডক্টর উনি হচ্ছেন আমার দাদা ভাই। আমরা 8 ভাই বোন, দাদা ভাই হচ্ছে সবার বড় ভাই। আমরা ছোটবেলায় দাদা ভাইকে অতটা পাইনি, কারণ দাদা ভাই ক্যাডেট কলেজে পড়তেন। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে দাদা ভাই চলে গেলেন মস্কো, সেখানে ছিলেন 5 বছর। সেখান থেকে ফিরে এসে কিছুদিন বাংলাদেশে ছিলেন, তারপরে চলে এলেন আমেরিকাতে। সুতরাং আমাদের শৈশবের সময় দাদা ভাই ছিলেন আমাদের কাছে একটা স্বপ্নের ভাই, দূরের তারার মতো। আমরা তাকিয়ে থাকতাম যখন প্লেন যেত, রাশিয়ান মঙ্গলবার বৃহস্পতিবার যেত, আমরা ভাবতাম আজকে এসছে দাদা ভাই চিঠি পাবো। আজকে চিঠিতে একটা কার্ড থাকবে, যেখানে দাদা ভাই একটা ফার্মের টুপি পরে দাঁড়িয়ে আছে, বলবে জানো আমি কিন্তু এখন একটা নদীর উপর দাঁড়িয়ে আছি, নদীটা তখন বড় হয়ে গেছে। তো আমার ছোটবেলায় আমাদের বাসায় একটা বই ছিল চুল দাঁড়িয়ে, সেই বইটা বড় বাধাই করা, বইটা হয়তো আমার বড় বোন ভাই বোনদের ছিল, সেটা আমরা পেয়েছিলাম। তো ওটাতে পড়তাম, প্রথম লাইনটা ছিল যে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি শহর মস্কো। তা আমার মনে হয় দাদা তখন সেই মস্কোতে আছে, চিন্তার গেটের মতো আমরা ট্রেনের ভিতর দিয়ে যাচ্ছি। আর কখনো এইরকম একটা স্বপ্নের মধ্য দিয়ে দাদা ভাইকে দেখতাম। কিন্তু এখন এখানে চলে আসার পরে আমরাও যখন এসেছি, এখন দাদা ভাইয়ের ছায়ার মতো হয়ে থাকতে চাই। ওই যে সময়টা দাদা ভাইকে পাইনি কাছে, এখন সেই সময়টা আমরা পুষিয়ে নিতে চাই। এখানে দাদা ভাই যেখানে যাচ্ছে, আমি আর বাসায় ছায়ার মতো দাদা ভাইয়ের সঙ্গে থাকি, কাছাকাছি থাকি, কাছে পেতে চাই। কারণ এখন আম্মানি আমাদের হচ্ছে আব্বানি, আমরা 8 ভাই বোন আছি। আর দাদা ভাই আমাদের কাছে অনেক প্রিয়, অনেক মানে ভাই বোন তো সবাই সবার প্রিয়, কিন্তু দাদা ভাই আমাদের সবাই, আমার বড় বোন থেকে শুরু করে আমার ছোট বোন, সবার কাছেই দাদা ভাই হচ্ছে আমাদের একেবারেই সত্যি আকাশে তারার মতো। আমরা দাদা ভাই আজকে এই সম্মানে আমিও ভীষণ গর্বিত, অহংকারী হয়ে উঠছি এবং ভালো লাগছে। আমি যে মাঝারে কিছু একটু বলি। আমার একটু সমস্যা হয় কি, আত্মীয় বলে কথা বলতে একটু অসুবিধা হয়, কারণ একটু অসুবিধা হয় এই কারণে যে আমাদের দেশের মানুষের একটা প্রবণতা হচ্ছে যে আত্মীয় স্বজন না হলে কোনো কিছু করা যায় না। তা আমি সেটা অনুসরণ করতে চাই। এটা মানে ট্র্যাজেডিও দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, তাদের সন্তানরা যদি বা নিকটাত্মীয়রা কেউ যদি উদ্যোগ না নেয়, তাহলে সেই মানুষ সম্পর্কে ঠিক মতো জানা যায় না। এটা আমি অনুভব করি এই কারণে যে আমি যখন গবেষণা করি, আমি তো সাহিত্যের গবেষণা করি, সাহিত্যিকদের নিয়ে গবেষণা করি, বিশেষ করে বাঙালি মুসলমান সমাজের প্রতিনিধি যারা, তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। অনেক কৃতিত্ব আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের যারা রাজনীতিক ছিলেন, সেই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে শুরু করে কিংবা 100 বছর আগে মুসলিম সাহিত্য সমাজ, আমি বেশ বড় করবো না, ভয় পাবো না, জায়গায় চলে আসবো। সেটা হচ্ছে যে এই যে মুসলিম সাহিত্য সমাজের 5 জন সম্পাদক, 5 জনের মধ্যে 4 জনের পরিচয় গত 100 বছরের মধ্যে জানা ছিল। এই 5জন জনের পরিচয় কিছুদিন আগে জানা গেল। এবং মুসলিম সাহিত্য সমাজের মধ্যে 26 জন সদস্য ছিলেন, তাদের জীবনী পাওয়া যায় না। সুতরাং আমার এটা মনে ছিল, সে কারণে নজরুল ভাইয়ের যে কাজগুলি আমি অনুসরণ করছি,
ইনফ্যাক্ট বকুলের সঙ্গে আমার বিয়েরও আগে থেকে প্রথমবার জাসদের রাজনীতি বইটা আমি সম্পর্কে জানি, মানে ওনার রিভিউ সূত্রে আমি জেনেছিলাম। তারপরে উন্নয়ন কৌশল আমাদের বিয়ের আগে থেকে আমার কাছে ছিল, প্রথম যে ছোট বইটি। তারপরে মোটা বইটিও আমার কাছে ছিল। তো সেগুলো তো আমার বিষয় ছিল না, মানে আমি গান বসাতে পারতাম না, সেই দিক থেকে আমার অসুবিধা ছিল। কিন্তু আমার সাধারণ জ্ঞান থেকে সেটা কাজে আসলো তখন যখন তিনি বেন প্রতিষ্ঠা করে ফেললেন, এবং বেন প্রতিষ্ঠা করার পর দেশে ঘন ঘন যাওয়া শুরু হলো। এবং তিনি বলছেন যে বাংলা লেখা আমি অনেকদিন ধরে লিখতে পারছি না, কারণ টাইপ করা যাচ্ছে। নজরুল ভাইকে আমি কিন্তু বাংলা টাইপ শিখিয়েছি, এবং দুঃসাধ্য অবস্থা, এবং আমি এত অল্প সময়ের মধ্যে এত জটিল পরিস্থিতিকে উনি কাভার করলেন, এবং সেটা তিনি কারেকশন করে পাঠাতেন, আমি ঢাকা থেকে পাঠাতাম, এবং এত অল্প সময়ের মধ্যে উনি কাজগুলো করতে শুরু করলেন। তখন আমি বুঝলাম যে একজন প্রকৃত গবেষক কিভাবে এবং প্রকৃত মেধাবী মানুষ কিভাবে অ্যাপ্রোচ করতে পারেন। সত্যি কথা বলতে আমি চারপাশে আমি যাদের সঙ্গে চলাফেরা করি, আমার অনেক নাম করা অনেক বিখ্যাত মানুষদের সঙ্গে চলাফেরা করি, প্রকৃত মেধাবী লোকদের কিন্তু আমি খুব একটা দেখতে পাই না। এবং এটা আমার একটা সৌভাগ্য মনে করি আমি, যে তার সঙ্গে কাজ করতে গিয়ে, তার যে বাংলা বইগুলো সেগুলোর সঙ্গে কাজ করতে গিয়ে আমি গবেষণা প্রক্রিয়া শিখেছি, যে প্রক্রিয়াটা যে স্তরের প্রক্রিয়াতে পৌঁছানোর জন্য মানে দৃষ্টি আকর্ষণ করা দরকার বা দৃষ্টি দেওয়া দরকার, সেই দৃষ্টি কিছুটা অর্জন করতে পেরেছি। এটা আমার একটা বড় সৌভাগ্য। আমি একটা বই পড়লে এখন আমি তার সঙ্গে সাহচর্যের কারণে আমি যেভাবে বুঝতে পারি, হয়তো আমি সেরকম বুঝতে পারি না। সেই কৃতজ্ঞতাটা জানাই, আর তাকে সংবর্ধনা দেওয়া পরীক্ষা আমাকে যে কথা আমি বলতে পারলাম, এটাও আমার জন্য আনন্দের বিষয়। তাকে আমি শ্রদ্ধা জানাই এবং দীর্ঘ জীবন কামনা করি, এবং তার যে সক্রিয়তা এর সঙ্গে আমিও সক্রিয় থাকতে চাই। রানা ভাই সম্পর্কে কি চলে আছেন? রানা ভাইয়ের সাথে আমি রেডিওতে নাটক করতাম। একদিন আমাকে বলছিল কি করবো, আমরা মাস্টার্স করলাম বাংলায়, এখন ইউপি শুরু করেছি, তুমি আমার কলেজে এসে একদিন দেখা করো। তারপরে উনি আমাকে সেই কলেজে ওনার কলেজে এমপি ছেড়ে দিয়ে তখন আমি তার কলেজে বাংলা বিভাগে প্রভাবশালী হিসেবে কাজ শুরু করলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনারা যদি অডিয়েন্স থেকে স্পেসিফিক কেউ না, কেউ যদি একটু কমেন্ট করতে চান, তারপরে আমি নজরুল ভাইকে দেবো প্রতিক্রিয়ার জন্য। না সেটাই তো আমি তো বললাম। চমৎকার একটি কাজ করছেন আপনি। এটা যে শুধু আমাদের মানুষের জন্য পরিবেশ রক্ষা তা না। আমি একটু যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, আমি এই বেনের যে চমৎকার কর্ম তার সাথে আমি একটা গান দিয়ে আমি নজরুল ভাইকে কণ্ঠশিল্পী করব। সভ্যতার আকাশে দিনে দিনে পড়ে নিঃশেষ হয় অরণ্য, দূর আকাশে পাখিরা কাঁদে, একই সভ্যতা প্রশ্ন জাগে। ধন্যবাদ। সবার কথা শুনতে পারলে ভালো লাগতো। এই পর্যায়ে আমি আমাদের ভাবিকে একটু আদর করছি, আর সময়ের অভাবে আমাদের নজরুল ভাইয়ের প্রতিক্রিয়া শুনতে হবে। ভাবির পরিচিতি দিলেন না, সবার পরিচিতি দিলেন লম্বা করে। আরো পরিচিতি আছে তো ওনার, চেনা কমনের বইটা লাগে না। হ্যাঁ সবাই চেনে। ঠিক আছে, উনি হচ্ছে আমাদের যাকে নিয়ে এতক্ষণ আমরা শুনলাম সবাই, ডক্টর নজরুল ইসলামের সহধর্মিণী ডক্টর তানভীর ইসলাম।
আমি তানভীর ভাইয়ের সাথে সেম বোট, আমরা খুব একটা স্ট্রং না। It's an honor to be his wife. We went through a lot of hardship, both of us, but one thing we made it through was because we really care about each other. He's been nothing but a fantastic partner. আমাদের যখন কোর্সশিপ হচ্ছিল, আমার সাথে দেখা করতে আসছিল, আমাকে ওকে বকা দিচ্ছিল across the here. বাবা, তুমি যে প্লাস্টিক ব্যাগ শুনেছ বাংলাদেশ থেকে, তুমি যে গ্রোসারি করতে গেছো, আমার বোন বলছে I'm sure you would do that. He's not marrying you, he's not marrying you, he's running away. মাকে বকা দিচ্ছে ওকে, but alhamdulillah আজকে মা দুনিয়ায় নাই, কিন্তু let's see what he has done. I'm sure উনি ওর থেকেও খুব খুশি হচ্ছে। And to add on it, 3 weeks ago, International Association for Child and Adolescent Psychiatry, and the oral presentation that was highly appreciated. It was on eco-anxiety. And as we see now what's happening with the global warming, wildfire and flood going on at the same time. So it's my hard work, but the backbone behind it is my husband. So once again, I really appreciate being his partner in this journey. And me and Molly Bhabi and his wife are considered the widows of them. Because we sacrificed years and years and years of our life to be where they are today. I hope and I wish that they acknowledge, and I hope and I wish that they get to a better level, inshallah. থ্যাংক ইউ ভাবি। এখন সময়ের অভাবে আমরা যেটা করবো, আমাদের পরবর্তী একটা অধ্যায় ছিল যে নজরুল ভাইকে নিয়ে যে সারা গ্রন্থটি, যেখানে বাইরের জন্য নজরুল ভাই সম্বন্ধে লিখেছে, আপনারা দয়া করে বইটার শুভেচ্ছা মূল্য দিয়ে কিনে নেবেন। এটা একটা অমূল্য রকম এবং এরপরে একটা জোগাড় করা যাবে। এটাকে আমরা অফিসিয়ালি এখন হস্তান্তর করবো নজরুল ভাইয়ের কাছে। এই ব্যাপারে আসলে আমি বাকি জিনিসটা কন্ডাক্ট করার জন্য এই অংশটা আমি ডক্টর বিপিন ভট্টাচার্যকে দিচ্ছি, এবং সে তার যে সম্পাদক আরেকজন তাদেরকে নিয়ে এটা করবে। আমি বলে দিচ্ছিলাম তাহলে অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে আমি প্রথমে রাজিয়া নাজিকে রাখছি, উনি এই বইটির সম্পাদক। আপনি বলে নিন তোদের কথা, তারপর আমি শুভ সন্ধ্যা। উপস্থিত সুধীজন, আপনাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। নজরুল ভাইকে নিয়ে লেখা এই বইটি পড়তে গিয়ে আমার সবসময় যেটা মনে হয় সেটাই আরেকবার মনে হলো যে মহৎ কিছু কাজ করার জন্য খুব বড় কিছু দরকার হয়। দরকার হয় একটি আদর্শ, একটি দায়বদ্ধ মন এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। আমি খুব সংক্ষেপে এই বইটির জন্ম মৃত্যু বলতে চাই। আমাদের এই 28তম উৎসবে প্রথম বৈঠকে গ্লোবাল কোঅর্ডিনেটর ডক্টর খালিকুজ্জামান জানালেন যে এই অনুষ্ঠানে নজরুল ভাইকে দিয়ে সম্মাননা দেওয়া হবে। আমার যাই হোক দায়িত্ব আমার উপরে আসলো, এবং আমি তখন ভাবলাম যে যদি একটা বই বের করা যায় সেটা হবে, সেই সম্মাননাটা হবে খুবই অর্থবহ। যে বইটাতে লেখা থাকবে তার কাজের কথা, তার জীবনের এই বিশেষ অধ্যায়ের কথা, এবং আজকের নজরুল ইসলাম হয়ে ওঠার গল্প। বইমেলা দীপেন ভট্টাচার্যের সাথে আমার দেখা হলো, তা আমি ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। উনি আগ্রহী হলেন, ডক্টর খালিকুজ্জামান একমত হলেন, এবং মিটিং এটা সবাই একমত হলেন। নজরুল ভাইকে নিয়ে যে কথাগুলো লিখেছেন সবাই, সংক্ষেপে একজনের কথা একটু উল্লেখ করতে চাই। শুধু এই জন্যে যে মানে ওনার প্রতি যে ভালোবাসা, ওনার বন্ধুদের প্রতি। আমি গুগল সার্চ করতে গিয়ে একদিন এমনি কৌতূহলবশত গুগল সার্চ করতে গিয়ে একটা লেখা পেলাম, যে লেখাটি লিখেছেন ওনার বাল্যকালের এক বন্ধু, যিনি কোনো কারণে বইতে না, কোথাও কিছু না, তার অকৃত্রিম একটা বন্ধুত্বের ছোঁয়া উনি যেভাবে দেখেছেন সেই নজরুল, এবং তার আজকে উনি
মানে অসম্ভব ভালোবাসা এবং গর্ববোধ নিয়ে একটা অনন্য প্রকাশ দেয়। আমি এই কথাটা বলছি এই জন্য যে নজরুল ভাই, ওনার কথাই পেলাম যে নজরুল ভাই এক সময় গান করতেন, শুধু তাই না রবীন্দ্রসঙ্গীত, হয়তো এখনো গান। কিন্তু এইরকম অনেক অজানা তথ্য চলে এসেছে তার আজন্ম বন্ধু সালে তানভীরের লেখায়, দীপালি ভট্টাচার্যের লেখায়, এবং দীর্ঘ 28 বছরের ওনার সঙ্গে যে বেনের কারণে বেন সংগঠনের থেকে পথ চলার সঙ্গী ডক্টর খালেদুজ্জামান এবং আরো অনেকেরই কথা। আমার পুরো বইটাতে আমার একটা জিনিস, এই টোটাল 24টি লেখা আছে এখানে, এবং এই লেখার থেকে একটা জিনিস মনে হয় যে নজরুল ভাই আজকের যে নজরুল ইসলাম হয়ে উঠছেন বা যা দেখছেন, এটা ঠিক কোনো বিস্ময় নয়, এটা প্রত্যাশিত ছিল। আপনারা এই বইটি সংগ্রহ করবেন। এবং আরেকটা জিনিস, আমি সবাই যারা লেখা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং নজরুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এই জন্য যে তিনি আমাকে 2010 সালে বেনে যুক্ত করেছেন সদস্য হিসাবে। আপনারা সবাই বইটি সংগ্রহ করবেন, বেনের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি বাকি অংশটুকু ডক্টর দীপালি ভট্টাচার্যকে দিব, নজরুল ভাইয়ের হাতে বইটা তুলে দেওয়ার অংশটুকু পালন করতে। ধন্যবাদ রাজিয়া। আমরা বেনের 28তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল ভাইকে বেনের এক আজীবন সম্মাননা ক্রেস্ট দিয়েছি, এবং এই বইটিও সেই সঙ্গে নজরুল ভাইয়ের সারা জীবনের কর্মের এক অর্থে আরেক সম্মাননা হিসাবে আমরা দিয়ে ধন্যবাদ ধন্য মনে করছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমরা ডক্টর নজরুল ইসলামের প্রতিক্রিয়া গ্রহণ করবো, তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানটা মোটামুটি শেষ করবো। তখন ডক্টর আমাদের রানা ফেরদৌস ধন্যবাদ জ্ঞাপন করবেন, তারপরে আমি অগ্রিম বলে রাখলাম। এখন আমি জানি যে নজরুল ভাইয়ের কাছ থেকে অনেক ঘন্টা শুনতে পারলেও ভালো লাগতো। উনি নিজের বিবেচনাতে যতটা বলতে চান বলছেন, তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ করবো। এই মুহূর্তে ডক্টর নজরুল। আজকের এই অনুষ্ঠানের এখন মঞ্চে যারা উপবিষ্ট তাদেরকে প্রথমে সম্বোধন করছি। সময়ের কারণে তাদের পরিচয় আপনারা জানেন, আমি জন্য আলাদা করে নাম বলছি না। আজকে এত বেলা হয়ে যাওয়ার পরও যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার অসংখ্য প্রাণ ঢালা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে বাংলাদেশে ইংরেজিতে যেটা বলে ওভারওয়েলম, মানে বাংলাতে যেটা বলে অভিভূত, আমি কিছুটা ওভারওয়েলম অভিভূত। কারণ এই যে স্বীকৃতি যেটা আজকে আপনারা দিলেন অত্যন্ত বড়ভাবে, এটা সত্যি মানে আমার এরকম কোনো প্রত্যাশা কখনোই ছিল না। আপনারা যদি দেখেন, আমি সেই 1998 সালের 10ই জুলাই যে ইমেলটা আমার বন্ধুদের কাছে পাঠিয়েছিলাম, এই বেন যেটার মাধ্যমে বেন সূচনা ঘটে, সেটা শেষ লাইন ছিল যে দেখো আসো আমরা করি গীতার যে শ্লোক, যে বাণীটা আছে সেই বাণীটা মনে রেখে, এবং সেই বাণীটা আমরা উদ্ধৃত করেছিলাম। ওখানে গীতার বড় মানে একটা বিখ্যাত বাণী আছে যে ফল লাভের প্রত্যাশা না করিয়া কর্ম করিয়া যায়। তাহলে এরকম একটা মনোভাব নিয়ে আমি বেনের মানে আমাদের এই পরিবেশের আন্দোলনে অথবা পরিবেশের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছিলাম। কাজে সেজন্য আমি এরকম স্বীকৃতি অথবা এরকম কিছু আমি প্রত্যাশা করি ছিল না। কিন্তু আমাদের বাঙালি জাতির একটি বদনাম আছে যে আমরা একটু অনুসরণ অথবা পরশ্রী কাতরতা আমাদের একটা রোগ, এবং আমরা একে অপরের যতটা নিন্দা করতে উৎসাহী
ততটা প্রশংসা করতে আমরা বিমুখ। কিন্তু আপনারা আজকে আমার আরেকটি কথা আছে যে নিকট জনের প্রশংসা পাওয়া দূরের মানুষের প্রশংসা পাওয়ার চেয়ে কঠিন। কাজে এই কথাগুলো আজকে বলা যায় যে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে এইসব কথাকে বেশি প্রমাণ করবো। কারণ আমার সবচেয়ে নিকট যারা আছেন, যাদের নিকট যারা আমাকে 12 বছর বয়স থেকে দেখেছে, তারপরে বিভিন্ন জায়গায় আমার খুব ঘনিষ্ঠ যারা আছে তাদের কাছ থেকে আমি স্বীকৃতি এবং প্রশংসাগুলো পেলাম। কাজে এটা আমার জীবনের আমি না চাইলেও যে স্বীকৃতি এবং যে সেটা আমার বড় একটা পরিপালনা হয়ে থাকলো। এবং আমার জীবনে তো শেষ প্রান্তে এসে গিয়েছি, যদিও অনেক কিছু বলছেন যে আরো চালিয়ে যাও, কিন্তু বেশি চালিয়ে যাওয়ার তো আর অত সময় নেই। কিন্তু শেষ হলেও আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত অভিভূত। আমি আমার এটা কোনো প্রত্যাশা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাকে যখন প্রথমে বলা হলো যে আপনাকে আমরা সম্মাননা দেব, আমি বারণ করেছিলাম যে আমি তো এই ধরনের চাই না। তারপরে যখন বলা হলো যে না, এটা আপনি বারণ করেন বা যাই করেন আমরা এটা করবো, তখন আমি বলেছিলাম যে আমাকে একা করার দরকার নেই, আমরা আরো যারা আমার সাথে ছিল, বিশেষত আমার বন্ধু তানভীর, তাকে অন্তর্ভুক্ত করো। কিন্তু পরে তানভীরকে তারা বললো যে আমার এই অভিমতটা বলতে তানভীর তখন বললো যে না, এটা ঠিক হবে না। এইভাবে শুধু নজরুলকে আলাদাই করা হোক, এইভাবে অনুষ্ঠানটা হয়েছে। কিন্তু আমি এই সম্মানটা বলেন অথবা স্বীকৃতিটা বলেন, এটা আমি গ্রহণ করছি তাদের সবার পক্ষ থেকে। কারণ তারা যদি আমার পাশে এই 12 জন না কয়জনকে আমি সিদ্ধান্তটা পাঠিয়েছিলাম, তারা যদি আমার পাশে এরকম ভাবে দৃঢ়ভাবে না দাঁড়াতো এবং আমার কথার উপর একখানে আস্থা না রাখতো, তা না হলে কিন্তু এটা আমি করতে পারতাম না। কাজে তারা এই যে আমার আস্থা রেখেছেন এবং আজকে 28 বছর পরও তাদের আস্থাটা অটুট আছে, এটি আমার বড় প্রাপ্তি। এবং আমি তারা এটার সাথে মানে আনুষ্ঠানিক ভাবে তাদের নাম তাদের নাম আসুক বা না আসুক, আমি তাদের সবাইকে আমি এটার ভাগিদার মনে করছি এবং তাদের সবার পক্ষ থেকে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে অনেক সময় আমাদের যে এই অর্জনটা, এটা কিন্তু অনেকের কাছে বোঝা এখনো কঠিন। মানে যেটা খালি একটা কথা বললো আমাদের লালন সাহেব একটা গানের যে ঝিয়ের পেটে মায়ের জন্ম। অনেকের কাছে আমরা বাবাটা যে বেনের উদ্যোগ গঠিত হয়েছে এবং আমি সেই মানে প্রক্রিয়ার সূচনাকারী এবং মূলত মানে আপনারা দেখেছেন, এটা কিন্তু অনেকের কাছে বিশ্বাস হয় না, এখনো হয় না। যেমন আজকে আপনারা রওনা করার কথা শুনলেন, উনি বললেন যে বেন যে বাবার মতো একটা পার্টনার খুঁজে নিয়েছে, এটা তার সাফল্যের অন্যতম কারণ। উনি এটা কোনো মানে আমাদের প্রশংসার বিষয়ে বলছেন, কিন্তু বেন বাবাকে পার্টনার হিসেবে খুঁজে নেন, উনি ইতিহাসটা জানেন না, কারণ বাবা ছিলই না। বেনের চিন্তাটা যখন মানে প্রথমে যেটা আমি যখন দেশে যাই 95 সালে, দেশের পরিবেশ অবস্থাটা দেখি খুব বিচলিত হই এবং মনে করি যে কিছুটা করা দরকার। সেই করা দরকারটা এবং সেটা নিশ্চয় তখনই আমার ছিল যে দেশে যারা আমি দেশের পরিবেশে যারা করছে কি করছে না করছে তার একটা সার্ভে করলাম, বহু মানুষের সাথে কথা বলেছি। আমার একটা সুবিধা হয়েছে, কেন করতে পেরেছি, আমি তানভীর বলেছি যে অনেকে উদ্যোগ নিয়েছে, তারা সফল হয়, নানান কারণ আছে। একটা যেটা আমার পক্ষে সুবিধা ছিল সেটা হচ্ছে যে আমি এখানে আসার আগে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 বছর ছিলাম এবং ওই 8 বছরে আমি দেশের অত্যন্ত ভিতরে প্রবেশ করেছিলাম। রাজনীতিতে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন অথবা গবেষণায় বলেন ইত্যাদি। ফলে আমার একটা অনেক মানুষের সাথে আমার একটা খুব ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল। ফলে আমি যখন পরে আরো দেশে গিয়ে বললাম যে আসলে এটা করি,
তখন আমার এই পূর্ব পরিচয় এবং এই যে পূর্ব যে একটা নেটওয়ার্ক যেটা আমার সৃষ্টি হয়েছে যেটা বলেন, সেটা যদি আমার না থাকতো তাহলে কিন্তু এটা করা সম্ভব হতো না। কাজে সেটা একটা বড় এবং এখানে কাজে দিয়েছে। কারণ আমি যখন গিয়েছি তখন এটা আমি একজন নতুন ব্যক্তি হিসেবে যাইনি, তারা একটা পুরানো ব্যক্তি তাদের কাছে ফেরত এসেছে, এইভাবে আমাকে তারা গ্রহণ করেছে। সেই জন্য আমাদের পুরস্কারটা এবং তারা আমার সম্পর্কে জানে আগে থেকেই, তাই তাদের জন্য সেটা গ্রহণ করাটা সহজ হয়েছে এবং তারা এগিয়ে এসেছে। সেসব কথা কিছু কিছু এখন যেহেতু বয়স হয়েছে এবং ইত্যাদি হয়েছে, আমি একটু কথা বলতে গেলে কিছু কিছু স্মৃতি কথাই চলে আসে। আমি এবারের স্মরণিকাতেও কিছু স্মৃতিচারণ করেছি, 25 বছর আগে 25 বছর উপলক্ষে যেটা প্রকাশিত হয়েছিল সেখানে কিছু স্মৃতিচারণ করেছি, এবং বাবার 20 বছর উপলক্ষে যেটা হয়েছিল সেখানে কিছু কথা বলছি। কিন্তু পূর্ণাঙ্গভাবে এটা হয়তো একটা দুঃখ আমার মনে আছে, সেটা হচ্ছে যে এটার সূচনা আমরা করেছিলাম আমি যখন এমআরইউ ইউনিভার্সিটি ছিলাম। সেই এমআরইউ ইউনিভার্সিটি থেকে আমাদের এই সংগঠন বেন এবং বাবাকে পরে দাঁড় করানো, এটা কিছু সম্ভব হতো না যদি ইন্টারনেট না থাকতো। কাজে প্রযুক্তিটার সেই ইন্টারনেট ব্যবহার করে আমরা যে করলাম, এমআরইউ ইউনিভার্সিটির ইন্টারনেটে যত জিনিস জমা হয়েছিল, আমি পরে ইউনিভার্সিটি চলে আসার ফলে আমার ওই ইমেলটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার ওই সুবুদ্ধিটা হয় নাই যে ওই ইন্টারনেটে যত ইমেল জমা হয়েছে সেগুলোকে আমি আর্কাইভ করি অথবা আমি কোথাও ডাউনলোড করে রাখি, যাতে কিনা এটা ভবিষ্যতের জন্য হয়। এটা একটা আমার নিজের কোনো বিষয় বলে নয়, কিন্তু কেউ যদি ভবিষ্যতে বাংলাদেশের পরিবেশ আন্দোলনের কথা লিখতে চায় তার জন্য অত্যন্ত মূল্যবান আকর হিসেবে কাজ করত। এবং এই যে বেনের উদ্যোগে ব্যাপারটা গঠিত হলো, এটা এখনো দেশের যারা আছে তারা তাদের পক্ষে এটা বিশ্বাস করতে কঠিন হয় যে ওরা প্রত্যেকের বাইরে থেকে সে এখানে বাবা করে দেবে। কিন্তু ওই প্রক্রিয়াটা বিস্তৃত হবে যদি জানে, তাহলে তখন তাদের বুঝতে পারবে যে হ্যাঁ ওটা ওইভাবে আসতে হয়েছে। তো যাই হোক, তো এখন আমাদের সাফল্য হয়েছে এবং বড় সাফল্য হচ্ছে যে আমরা এই ওই নীতিগুলোর ভিত্তিতে আমরা টিকে আছি। এই যে আমাদের সংগঠন, আপনারা দেখেন বাংলাদেশের সংগঠন অটুট থাকে না, কিন্তু আমাদের সংগঠনটা 35 বছর হয়ে গেল অটুট আছে এবং কখনো এই সংগঠনের কোনো চির ধরেনি, কোনো মনোমালিন্য, কোনো ফাটল, কোনো বিভক্তি। এবং আমরা প্রথমে বলেছি যে আমাদের সিদ্ধান্ত হবে ঐক্যমতের ভিত্তিতে, আমরা কোনো সময় ডিভিশন করবো না, অর্থাৎ কোনো ভোটের সিদ্ধান্ত হবে না। কেন? অনেকে বলছে এটা কেন এরকম হবে। আমি বলেছি যে দেখো, ভোট তখনই দরকার হয় যখন কোন একটা ডিসিশনের সাথে মানুষের স্বার্থ জড়িত থাকে, বিভিন্ন জনের বিভিন্ন স্বার্থ থাকলে তখন ওইখানে ঐক্যমত হওয়া কঠিন হয়। কিন্তু আমরা এখানে বেনে যারা আসছি, আমাদের কোনো স্বার্থ নেই। তাকে কোনো ইস্যু নিয়ে যদি দ্বিমত দেখা দেয় অথবা ভিন্নমত দেখা যায়, তাহলে যুক্তি এটা সমাধান দিবে। যুক্তির মাধ্যমে আমরা অবশ্যই আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো। এবং সেই জন্যই আমাদের বিভিন্ন সময় বহু মতভেদ হয়েছে, কিন্তু আমরা ধৈর্য সহকারে, এবং এটা অনেকে বলেছেন যে বিশেষত আমি ধৈর্য ধরে যুক্তি শোনা, বলা ইত্যাদি, এটার ব্যাপারে আমার যথেষ্ট আছে, আমি এটা পছন্দ করি। এবং সেই ফলে আমাদের কখনো ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, এইটার কখনো এটা ভাঙতে হবে। আমাদের সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে রয়েছে এবং সেই জন্য আমাদের সংগঠন পর্যন্ত চলেছে। তানভীর সঠিকভাবে বলেছে যে সময়ে নিঃসন্দেহে অন্যান্য কিছু, যেমন আপনি একটা স্কুল দেশে বানিয়ে ফেললেন, ফল দেখাতে পারলেন, আমরা সবসময় তো ফল দেখাতে পারি না, কঠিন। কিছু কিছু ফল প্রথমে দ্রুত দেখিয়ে দিয়েছে, যেমন স্টুডেন্টগুলো সরিয়ে দিয়েছি, সীসা মুক্ত গ্যাসোলিন প্রচলন করেছি, বা পলিথিন ব্যাগের উপরে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছি। এগুলো তুলনামূলক ইংরেজিতে একটা কথা আছে যেটা লো হ্যাঙ্গিং ফ্রুটস। লো হ্যাঙ্গিং ফ্রুটস আপনি পেরে থাকতে পারেন যেত, কিন্তু পরে যখন ক্রমশ আরো জটিল সমস্যার দিকে গেলাম, ওগুলো লো হ্যাঙ্গিং ফ্রুটস নাই। যেমন নদী রক্ষা,
খুব জটিল বিষয়, কিন্তু আমাদের সাফল্য আছে যে আমরা নদী রক্ষার জিনিসটা জাতীয় আলোচনায় আনতে পেরেছি। এর আগে তো নদী রক্ষার বিষয়টা কোনো আলোচনাতেই ছিল না। এবং শুধু তাই নয়, আমরা অনেক অনেক সাফল্য অর্জন করেছি। যেমন আমরা বড়াল নদীর ব্যাপারে এখানে আমাদের বুকলেট আছে, আমরা সাফল্য অর্জন করেছি নদীর ব্যাপারে। আমরা এবং যে কোনো বিষয়ে আমরা একটা মানে কাউন্টারভেলিং ফোর্স হিসেবে একটা মানে রেমাসন বললেন যে মানে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রকৃতপক্ষে একটা যে বক্তব্য নিয়ে আসা, কোনো স্বার্থ দ্বারা প্রণোদিত না হয়ে, কোনো বিদেশি সংস্থা দ্বারা প্রণোদিত না হয়ে, কোনো সরকারের সাথে লেনদেনের ভিত্তিতে নয়, সত্যিকার অর্থে জনগণের অর্থে প্রকৃতির স্বার্থে যে একটা অবস্থান নিয়ে আসা, সেই জিনিসটা আমরা করতে পারছি। এবং দেশে যে এই ধরনের একটা ভয়েস তোলা, এই ধরনের একটা স্বর তোলা, এই ধরনের কথা বলার যেটা শক্তি আছে, এটি একটা বড়, আমি মনে করি একটা আমাদের অর্জন, যেটা এখানে ডক্টর দিবেন বললো যে আমাদের, আমি তো বলবো অনেক উন্নয়নশীল দেশে এই ধরনের নাই। এবং ভারতেও জাতীয় ভিত্তিক কোনো পরিবেশ আন্দোলন নেই, মানে আছে বিভিন্ন জায়গায় জায়গায়। কাজে সেই হিসাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এটা আরো বেগবান হতে হবে এবং বিদেশে কিভাবে প্রবাসীদের মধ্যে আরো কিভাবে বাড়তে পারে। আমাদের অনেক চ্যালেঞ্জ, যেমন নতুন প্রজন্ম, আমরা খুব বুড়ো হয়ে গেছি, এই আরো মানে নতুন ব্লাড কিভাবে আসবে, নতুন প্রজন্ম কিভাবে জড়ো হবে, এই সমস্ত চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হবে। আরেকটা চ্যালেঞ্জের কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে দেশেও আমাদের বিভিন্ন নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, যেটা হচ্ছে যে ওই একই কারণে যে আমাদের দেশে আগে যেটা ছিল যে সমাজ সেবার একটা ঐতিহ্য ছিল, মানে এই যে নিজের যে বনের মোষ তাড়ানো, এই কথাটা উদ্ভবই ঘটতো না যদি আসলে কিছু মানুষ নিজের যে বনের মোষ না তাড়াতো। তাই ঐতিহ্যটা আমাদের দেশে ছিল, কিন্তু এই পরবর্তীতে 80 দশক থেকে পশ্চিমা দেশগুলো এমন একটা কায়দা উদ্ভাবন করলো যে তারা এখন সরকারও তারা নিয়ন্ত্রণ করে, তারা যেটা তথাকথিত নাগরিক সমাজ সেটাকেও তারা নিয়ন্ত্রণ করে। আপনি দেখেন বাংলাদেশের যেটা তথাকথিত সিভিল সোসাইটি, প্রত্যেকটা ব্যক্তি কোন একটা এনজিও আছে এবং সেগুলো বিদেশি অর্থায়িত। কাজে এইভাবে তারা মানে এদিকেও আছে ওদিকেও আছে, এই ধরনের পরিস্থিতি। তো সেই জায়গাটায় আমরা যে নিজস্ব অর্থায়নের ভিত্তিতে করতে যাচ্ছি, ফলে যারা সমাজ সেবার কিছুটা ঝোঁক আছে তাদেরকে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ তারা তো ওইখানে যে একটা ভালো বড় বেতনের চাকরি পেয়ে যেতে পারে, ওই আমরা যে কাজ করছি সেই কাজ, সেই ধরনের আর কি তথাকথিত নদী। এবং সেই কারণে দেখবেন যে বাংলাদেশের নদী বিষয়ক ডক্টর খালিদ বলেছে অনেক অর্গানাইজেশন, প্রায় বেশিরভাগ নামের অর্গানাইজেশন হচ্ছে ইংরেজি, কারণ হচ্ছে যে তাদের অডিয়েন্স হচ্ছে এই ইংরেজি লোকজন, বিদেশি ভাষায়। তো কিন্তু ফলে আমাদের একটা সমস্যা, দেশের সমস্যা হচ্ছে যে সত্যিকার অর্থে এই পরিবেশটা নিয়ে করবে কোনো স্বার্থহীন ভাবে, সেই ধরনের লোকজন দেশে পাওয়া কঠিন হচ্ছে। এবং আপনার আমাদের বাপাতেও এই সমস্যাগুলো হচ্ছে, যে সেখানে অনেকে হয় এই বাপা আমাদের 30 বছরের নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে যে সুনামটা গড়ে উঠেছে, এই সুনামটা তারা হয়তো তাদের অন্য স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, অথবা তাদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তাদের নিজস্ব এনজিওকে প্রসারিত করার চেষ্টা করে, তারা অথবা সরকার পিছনে পিছনে সরকারের সাথে কন্ট্রাক্ট পাওয়ার চেষ্টা করে, এইসব সংকট। তাই এই সমস্যাটা বেশ কঠিন। তো যাই হোক, আপনাদের আজকে এই পুনরায় আমি শেষ করি। আমি অত্যন্ত অভিভূত এবং অপ্রত্যাশিত ভাবে স্বীকৃতি যেটা দিয়েছেন, আন্তরিক ভাবে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। এবং এটা অত্যন্ত বেশিরভাগ জায়গায় দিয়ে দেয়, আমি দেখি, কিন্তু আপনারা যেটা দিয়েছেন এটা অনেক অন্যরকম একটা চিন্তা ভাবনা এখানে প্রকাশ পাচ্ছি। আমি এটা আমার জীবনের অন্যতম পাথেয় হিসেবে দেখব। এবং কতটা এত বছর যে প্রাণ শক্তি সহকারে করতে পেরেছি, আগামীতে কতটা পারবো তা জানি না, কিন্তু নিঃসন্দেহে চেষ্টা থাকবে। বিশেষত আমি চেষ্টা করব যাতে অন্যরা, বিশেষ তরুণদের, আমরা সবসময় বলি যারা তরুণদের মধ্য থেকে যাতে আরো অনেকে এগিয়ে আসে, এবং আমরা যে শিক্ষাটা প্রজ্বলিত করেছিলাম সেই শিক্ষাটা নিয়ে তারা যেন সামনে এগিয়ে যায়। এবং বাংলাদেশের পরিবেশ বিশ্বের পরিবেশ বলেন আর বাংলাদেশের পরিবেশ বলেন, যেদিকে তাকাই
হতাশ হওয়া ছাড়া তেমন কিছু ভালো কিছু দেখি না, তাই না? আপনারা দেখেন বাংলাদেশে সম্প্রতি কি ধরনের জলাবদ্ধতা ইত্যাদি হচ্ছে। কাজেই মাঝে মাঝে হতাশ হতে হয়, কিন্তু হতাশ হয়ে তো লাভ নেই। যতটুকু পারা যায় কিছু করার চেষ্টা করা, সেই জন্য সেই চেষ্টাটা করতে হবে, সবাইকে করতে হবে। তো যে সমষ্টিগত প্রয়াস হিসেবে বেন, আমি আশা করি আগামীতে সেই সমষ্টিগত প্রয়াস অব্যাহত থাকবে এবং আরো অনেকে আপনারা আমাদের সাথে যোগ দিবেন এবং আপনাদের যারা দেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন তাদেরকে বলবেন আসলে, কারণ ওইখানে যদি আমরা ওই ধরনের সমধর্মী সমমনা সম্পন্ন লোকজন না পাই, তাহলে কিন্তু এই যে সবাসী প্রবাসী যৌথ উদ্যোগের যে ধারা প্রশিক্ষণ করেছি সেটা আগামীতে অব্যাহত থাকা কঠিন হয়ে থাকবে। আমি সবাইকে আপনাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ নজরুল ভাই, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের আয়োজনের আহ্বায়ক রানা ফেরদৌস চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং তারপরে আমাদের যে সময়টা হাতে থাকে তখন আমরা এখানে থাকতে পারি। এখানে তো বাবুল ভাই আসছে দেখি এতক্ষণ। রানা আচ্ছা, বাবুল ভাই এখানে এসছে, আমি আমার চোখে পড়লো, ওনাকে আমি রেকগনাইজ করতেছি, একটু দাঁড়ান। এটা হচ্ছে রানা ফেরদৌস চৌধুরীর মানে হাজবেন্ড। সবাইকে ধন্যবাদ। এখন রানা ফেরদৌস চৌধুরী কমিটি। না ওনার হাজবেন্ড উপস্থিত শুধু আমি কথা বেশি বলবো না, শুধু নজরুল ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, নজরুল ভাই আন্তরিকতার অভাব ছিল না। আপনারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। রাত্র অনেক হয়েছে, যদি আমাদের একটা অনুষ্ঠান বাকি আছে মাটির গান, আমরা 10টা পর্যন্ত হলে থাকতে পারবো, তো যে কটা আমরা গান শুনতে পারি শুনবো। আর সবাইকে অশেষ ধন্যবাদ। আমি নাম কারোর দিচ্ছি না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বাকি সময়টুকু আমাদের সাথে থাকেন। আই হোপ আমরা এনজয় করবো সবাই মিলে। ভালো থাকবেন। নজরুল ভাই সুস্থ কর্মময় দীর্ঘ জীবন কামনা করি এবং ভাবি অনেক আমি আবার মাইকে আসবো, আমি একসাথেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার টিমকে আমি কৃতজ্ঞ তাদের কাছে যে তারা এত সুন্দর করে কাজগুলি করেছে। সব কাজে আমরা মোটামুটি গুছিয়ে আনতে পেরেছি এবং একটা কথা না বললে না হয়, যারা দেরি করে এসছেন, আমরা যখন র্যালি করেছি এই হল উপচে পড়া মানুষ ছিল, শিশু কিশোর মা বাবা। আমি ভয় পাচ্ছিলাম যে আমরা হলে জায়গা দিতে পারবো না, সিচুয়েশন এরকম ছিল। যাই হোক অনেক রাত হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে সবাই চলে গেছে, মানুষ বাচ্চাদের নিয়ে এসে যুক্ত করেছে আমাদের সাথে, এটাই আমাদের সম্পর্ক আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আমরা গান শুনবো শাহিন হোসেন, মাটির গানের পরিচালক, তাদের কাছ থেকে আমরা গান শুনবো। আমি শুধু আমাদের রানা ফেরদৌস, আমাদের যে এখানকার নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকাট চত্বরের যে সমন্বয়, আসলে এই অনুষ্ঠানের চিন্তাটা কিন্তু উনি করেছেন। কাজে আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং আজকের অনুষ্ঠান আয়োজনে যারা কাজ করেছেন, যেমন আমাদের সাবিনা হাই উর্বি, আমাদের রানা ফেরদৌস, তারপর আমাদের প্রফেসর কোরআনের যারা জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধুরী, আমাদের অন্য যারা এখানে কাজ করে, তাদের সবাইকে আমি বৃহত্তর কথা দিয়ে শেষ করেছি, কিন্তু তাদের ব্যাপারে তখন বলা আমি তাদেরকে আন্তরিক আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। যদি কারো নাম বলে না থাকে আমাকে ক্ষমা করে দেবেন।